বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা আমাদের সাথে এই মুহূর্তে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছো, পাশাপাশি যারা আমাদের ফেসবুক অ্যাপের মাধ্যমে যুক্ত আছো, উদ্ভাসের ফেসবুক পেজের মাধ্যমে, সবাইকেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল সেমিনারটিতে, যেটাতে আমরা নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই তিনটা কলেজের ভর্তির ব্যাপারে আলোচনা করব। এবং এই কলেজ থেকে আমাদের এই বছরে অ্যাডমিশন টেস্টে সাফল্য অর্জনকারী কৃতীদের কিছু পরামর্শ নিব, এবং এই ধরনের কলেজগুলো থেকে বিগত পরীক্ষার কিছু প্রশ্ন অ্যানালাইসিসও দেখব আজকে। আমার সাথে আমি আছি সাদাত আহমেদ দীপ্র। আমি ব্যাচ হচ্ছে এইচএসসি ব্যাচ 15, এবং আমি হচ্ছে নটরডেম কলেজে 2013 সালে ভর্তি হই। এখন বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তোমাদের সাথে থাকবো। এছাড়াও পাশাপাশি আমাদের সাথে তিনজন অতিথি থাকবে। আমি যাদের কথা বলছিলাম, যে নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ কলেজ থেকে আমাদের সাথে থাকবে রুহুল আমিন, আবু সাদিক আর নিশাত তারান্নুম। আমরা আজকে তোমাদের যে সিনিয়র ভাইয়া আপু, তাদের অ্যাডমিশন টেস্টের যে সাফল্য বা কলেজের উপর কতটুকু আসলে অ্যাডমিশন টেস্টের সাফল্যটা ডিপেন্ড করে, সেসব ব্যাপারেও কিন্তু তাদের কাছ থেকে জানবো। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই চ্যাট বক্সে সালাম জানিয়েছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যারা জানতে চাচ্ছ যে কেমন আছি। আর যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো, তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে কে কোথা থেকে আমাদের সাথে এই লাইভটিতে যুক্ত হয়েছো। আর পাশাপাশি যেহেতু আজকে আমরা মূলত আমাদের যেই অ্যাডমিশন উপলক্ষে, কলেজ অ্যাডমিশন উপলক্ষে যে ফ্রি কোর্সটা এক সপ্তাহের, সেটার পাশাপাশি নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এই তিনটা কলেজের ব্যাপারে মেইনলি আলোচনা করব, বা হচ্ছে যে এই তিনটা কলেজের কোয়েশ্চেন অ্যানালাইসিসও যেহেতু দেখবো, এই জন্য এই লাইভটি কিন্তু তোমার বা তোমার বন্ধুদের অনেক কাজে দিতে পারে। এই জন্য নিজে দেখার পাশাপাশি যারা ফেসবুকে দেখছো, আমাদের ফেসবুকের লাইভটা কিন্তু তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো, নিজেদের যে গ্রুপগুলো আছে সেখানে। তাহলে চলো আমরা শুরু করি। যে প্রথমেই হচ্ছে তোমাদের কাছে একটা পোল আমরা নিয়ে নিচ্ছি, যেটা যারা জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছো এখন, তারা এটাতে পার্টিসিপেট করতে পারবে। সো আমি যে পোলটি দেখছি এখন, সেটা স্ক্রিনে লঞ্চ হয়ে যাবে একটু পরেই। যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম 2021-এর জন্য যে 1 উইকের ফ্রি কোর্সটা উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে, সেটাই কি তুমি রেজিস্ট্রেশন করেছো নাকি? আমি পোলটা লঞ্চ করে দিলাম। ততক্ষণ আমি একটু ফেসবুকের কমেন্ট দেখছি, যে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। দেখতে পাচ্ছি ইফতেখার হাসান পাবনা থেকে, ফাহিমা জামালপুর থেকে, তারপর হচ্ছে আমার সাথে গালিব আছে, তারপর রহিম আছে রাঙ্গামাটি থেকে, তারপর আমার সাথে রাসেল আছে পিরোজপুর থেকে, মিরাজুল ভোলা থেকে, মোশাররফ জয়পুরহাট থেকে, শান্ত আমাদের লাইভটা শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ সেজন্য শান্তকে, ধন্যবাদ তোমাকে। তারপর রবিউল আছে বান্দরবন থেকে, তালহা হবিগঞ্জ থেকে, মুসলিম উদ্দিন আছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে কিন্তু আমরা এই লাইভটাতে যুক্ত হয়েছি, যেটা হচ্ছে যে অনলাইনে এই ধরনের সুবিধার, মানে এই ধরনের সিস্টেমের খুব ভালো একটা সুবিধা। নর্মালি হয়তো আমরা হচ্ছে যে সব জায়গায় যে আলাদা আলাদা একটা কথা একই রকম ভাবে বলা সম্ভব না, কিন্তু আমরা এই লাইভে সারা দেশের থেকে একই প্রান্তে যুক্ত হয়ে কিন্তু আমরা একই ধরনের যে কথাবার্তাগুলো বা ইনস্ট্রাকশন গুলো শুনতে পারছি। এই যে আজকে তোমাদের সাথে যে তোমাদের কিছু সিনিয়র ভাইয়া পুরা থাকবেন, যারা কিনা এই বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় তাদের নিজ নিজ কলেজ থেকে সেরা সাফল্য অর্জন করেছে, তোমরা কিন্তু তাদের কাছ থেকেও বেশ কিছু অ্যাডভাইস পেতে পারবে, যেটা হয়তো তাদের প্রত্যেকেরই সবগুলো জেলায় যে সেভাবে বলা সম্ভব না, বাট এই লাইভে যুক্ত হওয়ার কারণে তুমি সেটা শুনতে পারছো। আচ্ছা, আমি যদি এবার একটু পোলটায় চলে আসি, আমার এখানে পোলটায় তোমাদের সাথে যদি একটু রেজাল্ট শেয়ার করি, যারা জুম অ্যাপে আছো তারা দেখতে পারবে, যেখানে দেখা যাচ্ছে 80%ই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো, আর 20% এখনো রেজিস্ট্রেশন করোনি। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু একদম ফ্রি, এবং এইটার যে এক সপ্তাহ ক্লাস পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু একদম ফ্রি। সো যে ব্যাপারটা হচ্ছে, এখানে তুমি যাই করবা পুরোটাই হচ্ছে তোমার লাভ, মানে আলাদা করে তোমার দিক থেকে কিন্তু লসের কিছু নাই। সো অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবো আমরা যারা এখনো করি নাই। আর কারো যদি কোনো রকম সন্দেহ থাকে যে না আমি রেজিস্ট্রেশন করব করব কিন্তু এখনো করি নাই, বুঝতেছি না করা ঠিক হবে নাকি হবে না, তো ওই জিনিসগুলো কিন্তু আশা করি আজকের লাইভ থেকে তোমাদের আমরা ক্লিয়ার করে দিতে পারবো। আর এছাড়া যদি কারো এই রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কোনো ধরনের সমস্যা বা জটিলতা থাকে, সেটাও কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে চলো এবার একটু সামনের দিকে যাই আমরা। এই যে মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে তোমাদের কি করণীয় বলে মনে করো? আমরা তো জানি যে তোমাদের জন্য এসএসসি পরীক্ষার একটা টাইম দেওয়া হয়েছে, এবং সেই এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে তোমাদের কিন্তু ওই যে এসএসসি পরীক্ষার জন্য বিশেষ কিছু নির্দেশনা চলে আসলো। তো এখন তোমাদের আসলে কি মনে হয় যে আমাদের
হাতে কিন্তু এখন বিভিন্ন অপশন আছে। আমরা হচ্ছে যে শুধু অ্যাসাইনমেন্টটাই করে যেতে পারি, যেহেতু আমাদের এখনো বোর্ড পরীক্ষা হয় নাই, তাই না? আবার অ্যাসাইনমেন্টের সাথে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে পারি। আবার এই দুটোর পাশাপাশি এই যে তোমাদের জন্য যে কলেজ অ্যাডমিশনের জন্য যে প্রিপারেশনের প্রোগ্রামটা, আমরা এটার জন্য কিন্তু প্রস্তুতিটা নিতে পারি। তো আমি আরেকটা পোল লঞ্চ করছি, তোমরা একটু কষ্ট করে এই পোলটায় ভোট দিয়ে জানিয়ে দাও আমাদেরকে যে তোমরা এই ক্ষেত্রে কি মনে করো। আচ্ছা, আমাদের সাথে রবিউল আছে বান্দরবন গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তারপর মাহমুদুল আছে নীলফামারী থেকে। তারিকুল আছে নারায়ণগঞ্জ থেকে। শাহরিয়া হাসান থেকে আছে। তারপর মুনতাসির আছে। তারপর মিরাজুল আছে। মারুফ আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত এই লাইভটা শেয়ার করে দিয়েছো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বুঝাই যাচ্ছে তোমাদের মতামতের ভিত্তিতে যে এখন হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু বি যে অপশনটা, অর্থাৎ পরবর্তী যে অপশনটা অ্যাসাইনমেন্টের পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনও নেওয়া উচিত। এখানে আমি কিছু তোমাদের যে আদার্স যে মতামতগুলো আছে সেগুলো আমি একটু সবার পক্ষ থেকে যদি বলি, যে ফেসবুকে যেই কমেন্টগুলো দেখতে পাচ্ছি, কারো কারো মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার এখন প্রস্তুতি নেওয়া উচিত। আবার এমন না যে সবার এটা মনে হওয়াটাই জরুরি, আমরা সবার মতামতকে রেসপেক্ট করি, কিন্তু কি কারণে তোমার মনে হচ্ছে সেটাও জানালে হয়তো আমরা সেভাবে কথা বলতে পারবো বা ডিসকাস করতে পারবো। দেখো, সবার কিন্তু সব ব্যাপারে প্রিপারেশন বা সিরিয়াসনেস একরকম থাকবে না। এক একজনের এক এক রকম থাকবে, সেটা ডিপেন্ড করে এক একজনের গোলের উপর। আমরা নিজেকে এই যে আগামী কয়েক বছর পর কে কোন অবস্থায় দেখতে চাই, তাই না? যেমন দেখো, এরকম আমি যদি আমাদের কমেন্ট থেকেই বলি, যে কারো কারো কিন্তু অবশ্যই এখানে মনে হচ্ছে যে আমাদের এখনো বোর্ড পরীক্ষায় হয় নাই, অ্যাসাইনমেন্ট দিলো, আমি অ্যাসাইনমেন্ট করবো নাকি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিব, এখন আবার কলেজ এডমিশনের প্রিপারেশন নেওয়ার কি দরকার? মনে হচ্ছে আগে হোক অ্যাসাইনমেন্ট হোক বা হচ্ছে আমার বোর্ড পরীক্ষা হোক, তারপর আমি কলেজ এডমিশন নিয়ে চিন্তা করব। কিন্তু এই যে বললাম না, এখানে তোমার মাইন্ডসেটটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি জাস্ট ছোট্ট একটু উদাহরণের জন্য বলি, যে তোমাদের সাথে, অর্থাৎ তো একই বছরে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছ তাদের সাথে এইচএসসি পরীক্ষা যাদের দেওয়ার কথা, ওদেরও কিন্তু তোমাদের মতো, তোমরা ভালো মতোই জানো, একই লাইভের মাধ্যমে শিক্ষামন্ত্রী ঘোষণাটা দিয়েছিলেন। তোমাদের ওই সিনিয়র ভাই আপুদেরও কিন্তু ওই যে যেই পরীক্ষা সেটা হয় নাই, বা ওদের জন্য অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। কিন্তু ওদের কিন্তু ইতিমধ্যে যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যেই ক্লাসগুলা সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অনেকে সেখানে ভর্তি হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে তোমাদের জন্য যদি বলি, যার জন্য যে স্টেপ, তোমাদের জন্য সামনে আছে কলেজ অ্যাডমিশন। তো ব্যাপারটা হচ্ছে তোমার মাইন্ডসেটের উপর। তোমার যদি মনে হয় যে না, আমার হচ্ছে যে সামনে ভালো করতে হবে, ভালো একটা কলেজে ভর্তি হতে হবে, নটরডেম, সেন্ট জোসেফ বা হলি ক্রস, এই কলেজগুলো আসলে ভর্তি হওয়া আমার জন্য ইম্পর্টেন্ট, বা কেন ইম্পর্টেন্ট সেটাও আশা করি আজকের লাইফ থেকেও তুমি বুঝতে পারবা, যে কতটুকু তোমার জন্য জরুরি সেটা, সে ব্যাপারেও ধারণা হবে। তো তুমি যদি ওভারঅল এইটা মনে করো, তখন তোমার মধ্যে হয়তো সেই সিরিয়াসনেসটা আসবে যে আচ্ছা ঠিক আছে, আমার হয়তো এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। ভর্তি পরীক্ষাগুলো হয়তো অনেক কঠিন না বা অনেক সহজও না, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। এই যে এই কলেজগুলো, এগুলোতে আমার যে কোনো একটাতে চান্স পাওয়াই লাগবে, যার সেই ডিটারমিনেশনটা থাকবে, অবশ্যই তার ক্ষেত্রে সেটা মনে হবে যে না, আমি হচ্ছে এখন থেকে যেহেতু প্রিপারেশনটা নেওয়ার সুযোগ আছে, এখন থেকেই নিই, তাই না? কিন্তু কারো যদি মনে হয় যে না, আমার তো আসলে সেরকম অ্যাম্বিশন নাই, ভবিষ্যতের জন্য যদি তুমি ভালো করতে চাও, কোন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাও বা চান্স পেতে চাও, অবশ্যই এই কলেজগুলোতে ভর্তি হওয়া একটা বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ ভবিষ্যতে ভালো করার জন্য। আমরা বলছি না যে এইগুলোতেই ভর্তি হতে হবে কোথাও না কোথাও চান্স পাওয়ার জন্য, বাট হ্যাঁ, হয়তো এই যে এইসব জায়গায় ভর্তি হওয়া তোমার আলটিমেটলি, কলেজ একটা ম্যাটার করে যে আলটিমেটলি তুমি ভার্সিটি কোন ইউনিভার্সিটির জন্য সিলেক্টেড হচ্ছ, ইভেন ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেখানের তোমার পারফরমেন্সের উপরও কিন্তু এই কলেজগুলোর ভূমিকা থাকে। আমি একটু যেহেতু কথাটা বললাম, তোমাদের পোলের রেজাল্টে দেখতে পাচ্ছি এখানে আমাদের 87% হচ্ছে মনে করো যে কলেজ ভর্তি প্রস্তুতিটাও এখন নেওয়া উচিত, আর ওই যে 13% মনে করো যে শুধুমাত্র এখন বোর্ডের জন্য প্রিপারেশনটা নেওয়া উচিত। আশা করি তোমাদের দিক থেকে কেন এটা মনে হয় সেটাও আমি তোমাদের হয়ে, এই 13%-এর হয়ে কথাটা বললাম, যে তোমাদের দিক থেকে এটা মনে হতেই পারে। আমি যেহেতু একটা পয়েন্ট উল্লেখ করলাম যে আলটিমেটলি একটা এই ধরনের একটা কলেজে ভর্তি হওয়া বা পড়া, সেটা আসলে আমার শুধু একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া না, পরবর্তীতে ওই ইউনিভার্সিটি লাইফেও বিভিন্ন তোমার পারফরমেন্সের উপর যে ডিপেন্ড করে, এই কথাটা যেহেতু বলেই ফেললাম, এই জন্য একটা উদাহরণ দেই। নর্মালি হচ্ছে যে কলেজ লাইফে কিন্তু আমাদের একটা বেশ ভালো পোর্শন থাকে হচ্ছে প্র্যাকটিক্যালের উপর। স্কুলে যেসব প্র্যাকটিক্যাল গুলো করিয়ে থেকে কলেজে প্র্যাকটিক্যাল গুলো বেশি থাকে। তো এখন আমাদের দেশের বিভিন্ন কলেজে এই প্র্যাকটিক্যালের সিস্টেম গুলো হচ্ছে বিভিন্ন রকম।
কিন্তু তোমরা হয়তো শুনে থাকবে যে নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস এইসব কলেজে কিন্তু প্র্যাকটিক্যাল গুলোকে খুব সিরিয়াসলি নেওয়া হয়। যেমন আমি যদি নটরডেমের কথা বলি, আমাদের সময় সকালবেলা হচ্ছে তোমার ক্লাস থাকতো, ফার্স্ট ইয়ারে থাকতে সকালবেলা ক্লাস থাকতো, আর দুপুর বেলায় হচ্ছে আমাদের ল্যাব গুলো থাকতো সপ্তাহে 3-4 দিন। আবার হচ্ছে যে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন হচ্ছে অল্টারনেট করে থাকে, এরকম দুপুর বেলা আমাদের ক্লাস থাকতো আর সকালবেলা তখন ল্যাব গুলো থাকতো, ওই যে সপ্তাহে 3-4 দিন। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাবের পরে ওই যে সেই ল্যাবের যে ল্যাব রিপোর্টটা সেটা কিন্তু লিখতে হতো এবং সেটা জমা দিতে হতো, এবং খুব সুন্দর ফরম্যাট আছে। এবং এই যে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল একদম বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বা যতটুকু যেই কয়টা ল্যাব ল্যাব থাকা উচিত, 8টা থেকে 10টা এক্সপেরিমেন্ট থাকা উচিত, প্রত্যেকটা কিন্তু আমাদের একদম হাতে করার প্রয়োজন হতো। কোনোটা সিঙ্গেল করতে হতো, আবার কোনোটা ছোট ছোট 4-5 জনের গ্রুপ ভাগ করে দিত, স্যাররা দেখিয়ে দিতেন ফার্স্টে, এরপর আমরা করতাম। এখন কথা হচ্ছে এটার অ্যাডভান্টেজটা আসলে কোথায়? এই যে প্র্যাকটিক্যাল বা হাতে কলমে একটা কাজ শেখার যেই প্রসেসটা, এটা কিন্তু আমাদের দেশে অনেক জায়গাতেই খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বা অ্যাপ্রিসিয়েট করা হয় না। ভাবা হয় যে শুধু বই পড়লেই হবে, বা হয়তো প্র্যাকটিক্যালি আমি ওই যে 2-3টা প্র্যাকটিক্যালি হয়তো বোর্ড পরীক্ষায় আসবে, আমি ওগুলা মুখস্থ করে যাব, অনেকে ডাটাও মুখস্থ করে যায়, ওগুলা যে বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে। কিন্তু এই যে নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফ বা বাংলাদেশের আরো অনেক কলেজেই, আমি শুধু এই 3টার কথা বলছি এই কারণে যে এই 3টাতে ভর্তি পরীক্ষা হয় তাই। তো এই যে যেসব প্রথম সারির কলেজগুলোতে এই প্র্যাকটিক্যাল গুলো এরকম হাতে কলমে করা হয়, তাও শুধুমাত্র এই যে বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে না, যেগুলা বোর্ড পরীক্ষায় কোনো কারণে নাও আসতে পারে সেগুলো কিন্তু করানো হয়। তো এতে করে কিন্তু এই যে দক্ষতাটা বাড়ে, সেটা কিন্তু ইউনিভার্সিটি লাইফে সেখানে কিন্তু আবার প্র্যাকটিক্যালে যে এরকম কোনো মানে ফাঁকিবাজির কোনো সুযোগ নাই, আমি কোনোটা করলাম কোনোটা করলাম না, বা হচ্ছে যে ডাটা খুব মুখস্থ করে লিখে দিলাম, ওই সুযোগটা নাই। সামহাও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পার্টিসিপেট করতেই হয়। তো এই যে কলেজ লাইফে সব রকমের প্র্যাকটিক্যাল করার জন্য যে স্কিলটা গেইন করা হয়, সেটা কিন্তু আলটিমেটলি তুমি যেই লাইনেই যাও না কেন, তুমি মেডিকেলে যাও বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাও বা ঢাকা ভার্সিটি সহ এরকম বিভিন্ন ইউনিভার্সিটির কমিউনিটিতে যাও, হ্যাঁ, তো তুমি যে বিষয়ে পড়াশোনা করো না কেন, ওই বিষয়ে যদি প্র্যাকটিক্যাল থাকে বা ল্যাব থাকে, ডেফিনেটলি কলেজ লাইফের এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমার কাজে দিবে। তো এই তো এই পয়েন্টটা বলে দিলাম, যেহেতু এটা আলোচনায় চলে আসলো, সামনে আরো অনেকগুলো পয়েন্ট আসবে এই ভালো খারাপ দিকগুলো নিয়ে, সেগুলো আমরা কথা বলবো। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আমরা আরেকটা পোল নিয়ে নিতে যাচ্ছি, ততক্ষণে আমি আবারও কিছু কমেন্ট পড়ে ফেলবো। যে তোমার ধারণা মতে কলেজ ভর্তি পরীক্ষাটা আসলে কোন সিলেবাসে হতে পারে? এটা কি শর্ট সিলেবাসে হতে পারে নাকি ফুল সিলেবাসে হতে পারে, সেটা একটু জানিয়ে দাও, যাতে আমরা এটা নিয়েও একটু কথা বলতে পারি। আচ্ছা, অনেকেই ফ্রেন্ডদেরকে মেনশন করছো আমাদের এই কমেন্ট বক্সে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ডেফিনেটলি আজকের লাইফ শেষে তোমরা এখান থেকে বেশ কিছু ইফেক্টিভ ইনফরমেশন নিয়ে যেতে পারবে। আচ্ছা, অনেকে চ্যাট বক্সেও লিখছো, আমাদের এখানে কমেন্ট বক্সেও লিখছো যে ফুল সিলেবাসের উপর হতে পারে, কারো কারো মনে হচ্ছে, কারো কারো মনে হচ্ছে শর্ট সিলেবাসের উপর হতে পারে, আবার অনেকেই বলছো আনসার্টিন। ব্যাপারটা কিন্তু অনেকটা এটাই, আসলে তো আনসার্টেন, আমরা জাস্ট নিজেদের মতামতটা একটু দেখতে চাচ্ছি যে আমাদের দিক থেকে কি মনে হয়। আচ্ছা, আনিতা বলেছে, হাজেরা বলেছে, তারপর শেখ সানজিদা বলেছে, সাকিন বলেছে, আরিফুল আছে আমাদের সাথে, ওমর ফারুক, রেশাদ মোশাররফ, হৃদয় আছে, ফাহমিদা, ইসমাইল, রফিকুল। আচ্ছা, আর আমাদের এখানে পোল কোয়েশ্চেনে যেটা দেখা যাচ্ছে অলমোস্ট ভালোই কাছাকাছি, একটা হচ্ছে 43%, আর একটা হচ্ছে 57%। আচ্ছা, তাহলে আমরা যদি পোলটা শেষ করে দিই এখন একটু। তো এই পয়েন্টে আসলে যেটা আহ, কয়েকজন যেটা বলেছো সেটা খুব একটা একটা কথা, যে আনসার্টেন, এটা ঠিক যে জিনিসটা আনসার্টেন, আসলে এই মুহূর্তে হয়তো বলা যাচ্ছে না যে আসলে শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। তাহলে আমরা বরঞ্চ কথা বলতে পারি যে আমাদের তাহলে এখন কি করা উচিত। যে আমাদের দেখো 43%-এর মনে হচ্ছে শর্ট সিলেবাসে, আবার 57%-এর মনে হচ্ছে ফুল সিলেবাসে। এই যে তোমাদের যে একটা কনফিউশন, এটা কিন্তু এবার যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও, যে তোমাদের কনফিউশন কলেজ অ্যাডমিশন টেস্ট নিয়ে, ওদের কনফিউশন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে। তো এই পুরো ব্যাপারগুলোই কিন্তু সব নির্দিষ্ট সময় আসার পরে আমরা সার্টেনলি বলতে পারবো কোনটা। কিন্তু আসলে আমাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে, বা কিভাবে আগানো উচিত? আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে শর্ট সিলেবাস আর একটা হচ্ছে ফুল সিলেবাস। তো আমি যেটা মনে করি, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো শর্ট সিলেবাসের উপরে দেওয়া হয়েছে এবং বোর্ড পরীক্ষাটাও শর্ট সিলেবাসের উপরেই হবে,
বা আমরা এখানে তোমাদের যেভাবে পড়াবো সেই প্যাটার্নটাই যদি বলি, আমরা কিন্তু প্রথমে শর্ট সিলেবাসের জিনিসগুলোকে কভার করব। আমরা কিন্তু বলছি না ফুল সিলেবাসকে বাদ দিব, বাট আমরা ওই যে প্রায়োরিটি সেট করতে চাচ্ছি। শর্ট সিলেবাসের জিনিসগুলো যদি আমি কভার করতে পারি, তাহলে আমার সেটা দিয়ে অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমার বোর্ড এক্সাম হচ্ছে, কলেজ অ্যাডমিশনও কিন্তু কিছু না কিছু হলেও হচ্ছে। এবং কমপ্লিট প্রিপারেশনের জন্য পরবর্তীতে শর্ট সিলেবাসের পর তোমাদের ফুল সিলেবাসের উপরও কিন্তু জিনিসটা কভার করানো হবে। তাহলে আমরা কিন্তু কোনো রিস্ক এক্ষেত্রে রাখতে চাচ্ছি না। আর এই যে একদম ডেফিনেটলি আমরা কখন জানতে পারবো, যখন এই যে প্রত্যেকটা পার্টিকুলার কলেজ তাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা দেয়, অর্থাৎ অ্যাডমিশনের আগে যে সার্কুলারটা দেয়, যেটা তাদের ওয়েবসাইটে পাওয়া যায় বা হচ্ছে যে পত্রিকাতে দেয়, সেখান থেকে কিন্তু এটা একদম ক্লিয়ারলি বলা থাকবে যে এই বছরের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসের উপর হবে বা ফুল সিলেবাসের উপর হবে, সেটা কিন্তু মেনশন করা থাকবে। তো এই জন্য আমরা এখানে কোনো রিস্ক রাখতে চাচ্ছি না। ভর্তি বিজ্ঞপ্তি আসার আগ পর্যন্ত আমরা প্রথমে শর্ট সিলেবাস কভার করতে চাচ্ছি, এরপর হচ্ছে বাকি সময়টা আমরা ফুল সিলেবাসের যে টপিকগুলো সেগুলো কভার করে কাজে লাগাবো। আচ্ছা, তো এবার যদি একটু সামনের দিকে যাই আমরা, এখন হচ্ছে আমরা একটু তুলনামূলক একটা চিত্র দেখতে যাচ্ছি। হ্যাঁ, একটা আমরা যে বিগত বছরের ইনফরমেশন গুলো সেগুলো দেখতে যাচ্ছি। এবং তোমরা যারা ফেসবুকে আছো বা জুমের মাধ্যমে যুক্ত আছো, তারা কিন্তু আমি কথা বলতে বলতে এই যে স্ক্রিনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা জিনিস। এটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। এটা হচ্ছে প্রত্যেকবার যেই ভর্তি বিজ্ঞপ্তি বা অ্যাডমিশন টেস্টের যে সার্কুলারটা পাবলিশ করা হয়, সেখান থেকেই কিন্তু নেওয়া, এবং এটা হচ্ছে গত বছরেরটার একটা ধারণা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে নটরডেম কলেজের জন্য বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন, এটার জন্য উচ্চতর গণিত সহ জিপিএ 5 চাওয়া হয়েছে। আমি যেহেতু ধরে নিচ্ছি যে এখানে আমাদের সাথে ম্যাক্সিমাম মানুষ সায়েন্সেরই আছো, সব বাকিগুলো তো ইনফরমেশন দেওয়াই আছে, তাই মেইনলি সায়েন্সেরটা নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নটরডেম কলেজে বাংলা মাধ্যমে যে সায়েন্সের, হ্যাঁ, এখানে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 1780টি। আর ইংলিশ মাধ্যমে হচ্ছে এখানে, অর্থাৎ ইংলিশ যেটা হচ্ছে ভার্সন, সেটা হচ্ছে 300টি। আর এই যে পরীক্ষার ধরন, লিখিত আর মৌখিক, অর্থাৎ আশা করি তোমরা জানো নাকি জানি না, তাও যারা নতুন তাদের জন্য একটু বলতে চাচ্ছি, এই কলেজগুলোতে কিন্তু যে রিটেন বা এমসিকিউ পরীক্ষাটা হয়, তার পাশাপাশি কিন্তু একটা ভাইভা তো পার্টিসিপেট করতে হয়। এবং গতবারই সবকিছুই অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তো আপাতত এখন পর্যন্ত আমাদের বেলায় কি হবে সেটা বলা যাচ্ছে না, বাট আমরা কিন্তু এই যে শুরুতে কিন্তু অনলাইনে প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে। তো দেখো আমাদের এখানে যেই এক সপ্তাহ তোমাদের জন্য ক্লাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, সেই এক্সামে কিন্তু তুমি ধারণাই পেয়ে যাবা যে আসলে অনলাইনে এক্সামটা দিতে হয় কিভাবে। যারা আমাদের সাথে পুরাতন একাডেমিক স্টুডেন্ট আছো, অর্থাৎ যারা আমাদের সাথে এসএসসি মডেল টেস্ট বা ক্লাস 10 এর অনলাইন একাডেমিক ক্লাসগুলো করেছো, তাদের তো আশা করি বেশ ভালো মতোই ধারণা আছে আমাদের এই সিস্টেমটার ব্যাপারে। আর যারা হচ্ছে একদম নতুন, এই ফ্রি কোর্সে ফর দ্য ফার্স্ট টাইম তুমি রেজিস্ট্রেশন করেছো উদ্ভাসের কোনো অনলাইন প্রোগ্রামে, তারাও কিন্তু ধারণা পেয়ে যাবা। এবং এই যে এখানে অনলাইন এক্সাম দেওয়ার সিস্টেমটা হওয়ার কারণে তোমার জন্য কিন্তু বেশ সুবিধাই হবে। যদি তোমাদের বেলায় সামহাও এই যে কলেজগুলো এগুলোর অ্যাডমিশন টেস্ট যদি অনলাইনে হয়ে থাকে, তখন তোমার জন্য সেটা ফার্স্ট টাইম হবে না, তুমি আগে থেকে ইউজ টু থাকবা এবং তোমার জন্য সেটা সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখো পরীক্ষার সিলেবাস সেটা কিন্তু লিখাই থাকে, এবং এখানে দেখতে পাচ্ছি যে লেখা এসএসসির সিলেবাস অনুযায়ী। তো আমি একটু আগে সেই ব্যাপারটাই বলছিলাম, তোমাদের বেলায় যেহেতু এটা নিয়ে একটু ডাউট আছে, এই জন্য সেটা ওই যে যে বিজ্ঞপ্তি সেটাতে লেখা থাকবে যে এসএসসি সিলেবাস অনুযায়ী, মানে শর্ট সিলেবাস অনুযায়ী বা ফুল সিলেবাস অনুযায়ী সেই ওয়ার্ডটা লেখা থাকবে। হ্যাঁ, আর যেটা বললাম একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এখানে এই যে ওয়েবসাইট গুলোর লিঙ্ক দেওয়া আছে, আমরা অনেকেই সহজে পেয়ে যাই, আবার অনেকের হয়তো একটু সমস্যা হয় এই ওয়েবসাইট গুলো পেতে। তো তোমার কাছে যদি স্ক্রিনশটটা থাকে, তুমি শুধুমাত্র এই লাইভে না, পরবর্তীতেও নিজে যদি চাই মাত্র সায়েন্সের 780টা সিট, তাহলে এসএসসি পরীক্ষায় যারা দেয় মেয়েদের সংখ্যা তো এর তুলনায় অনেক অনেক বেশি। তাহলে আমার পসিবিলিটি এখানে কতটুকু? তো একটা জিনিসে বুঝতে হবে যে এখানে আসলে কম্পিটিশনটা অনেক বেশি, আমরা দেখেই বুঝতে পারতেছি। বাংলা ভার্সনে হচ্ছে 1780টা নটরডেমে, হলি ক্রসে 780টা, সেন্ট জোসেফ হচ্ছে 420টা। সো এই কম্পিটিশনের আলোকে কিন্তু আমাকে নিজেকে আসলে প্রিপেয়ার করতে হবে। যেটা বললাম যে এই টোটাল যেই নাম্বারটা দেখতে পাচ্ছি, এর থেকে কিন্তু এক্সপেক্টেড, অর্থাৎ যারা আশা করে যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই, তার সংখ্যাটা অনেক বেশি হবে। ইভেন আমি যদি বলি আমাদের লাইভেই এখন ফেসবুক আর জুম মিলে এর থেকে বেশি মানুষ কিন্তু আমরা উপস্থিত আছি। তার মানে আমরা যদি শুধু এই লাইফটার কথাও চিন্তা করি, পুরো দেশের কথা বাদ দিই, শুধু লাইফটার কথাও চিন্তা করি, তাহলেও কিন্তু এই লাইফ থেকে সবাই কিন্তু চান্স পাবো না। তাহলে ওই যে ওই সিরিয়াসনেস এর ব্যাপারটা, এটা যাদের মধ্যে থাকবে বা যাদের মধ্যে ডিটারমিনেশন থাকবে, তাদের জন্যই কিন্তু ব্যাপারটা সম্ভব হবে, এবং তারাই কিন্তু লাকি এনাফ হবে এই কলেজগুলোতে পড়ার মতো। তো এই জন্যই বলছি, যারা আজকে জয়েন করেছো
ফেসবুকে বা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে, আমি মনে করি তারা তাদের ওই যে ফিউচারটা সেটার ব্যাপারে যথেষ্ট সিরিয়াসনেস আছে দেখে তুমি আমাদের সাথে আছো, এবং এই লাইফটা যাতে তোমার জন্য কাজে লাগে ম্যাক্সিমাম, সেটা যাতে তোমার চেষ্টাটা থাকে। আচ্ছা, তো আমরা দেখলাম। এছাড়াও এখানে একটু জাস্ট কিছু জরুরি শর্ত মেনশন করতে চাই। এই যে আমাদের যে প্রাইমারি ক্রাইটেরিয়া গুলো দেওয়া থাকে এখানে, এগুলো দেখতে পাচ্ছি যে জিপিএ কত হলে অ্যাপ্লাই করা যাবে বা পরীক্ষার সিস্টেম। এর পাশাপাশি হচ্ছে যে এই কিছু শর্ত দেওয়া থাকে, হ্যাঁ। যেমন আমার মনে আছে আমাদের বেলাতেও কিন্তু এই যে একদম তোমার উপরে এই জিনিসগুলো দেওয়া থাকতো, হ্যাঁ। উপরে বা হচ্ছে নিচে লাস্টে বিশেষ দ্রষ্টব্য, সেখানে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকতো। যেমন এনডিসির ক্ষেত্রে এর আগে কিন্তু এনডিসিতে ইউনিফর্ম ছিল না, হ্যাঁ। 2015 সালের দিকে সবার প্রথম, অর্থাৎ 2013 সালের দিকে যখন আমরা হচ্ছে যে কলেজে ভর্তি হই বা অ্যাপ্লাই করি, তখন হচ্ছে যে আমাদের যেই ভর্তি বিজ্ঞপ্তিটা, সেখানে ইনফরমেশনটা দেওয়া ছিল, যেখানে বলা ছিল যে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। তোমরা জানো নাকি জানি না, এর আগে কিন্তু কলেজের, নটরডেম কলেজের কোনো ইউনিফর্ম ছিল না। বলা যায় যে এরপর থেকে আসলে ওই যে 2013 সাল থেকে ওইবারই কিন্তু ফার্স্ট টাইম ইউনিফর্মটা ইন্ট্রোডিউস করা হয়। তো হ্যাঁ, এই শর্তগুলো আসলে মানার সাপেক্ষেই অ্যাপ্লাই করতে হয়, এবং এগুলো হচ্ছে যে সবসময় এই কলেজগুলোর স্পেশালিটি, যে তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেটার নিচে মাস্ট দেওয়া থাকবে। কোনোবার বাদ যায় না যে এই শর্তগুলোর কোনোটা হয়তো বলা হয়নি বা মিস গেছে। যেমন হচ্ছে হলিক্রস কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই, হ্যাঁ। যদিও নটরডেম আর সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে সেটা বলা নাই। আচ্ছা, তো যাই হোক, এবার হচ্ছে চলো আমরা সামনের দিকে চলে যাই, এবং এখন খুবই স্পেশাল একটা মোমেন্ট, যেটার জন্য হচ্ছে তোমরা অনেকে অপেক্ষা করছিলে। উন্মেষ থেকে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছে, এখন পর্যন্ত তো আসলে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা হয় নাই। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে নিউজে বা বিভিন্ন ভর্তি বিজ্ঞপ্তিতে বা ফেসবুকে। তো শুধুমাত্র মেডিকেল একটা হয়েছে। তো আমাদের সাথে আজকে যে তিনজন আছে তারা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে মেডিকেলে জাতীয় মেধায় তাদের নিজ নিজ কলেজ থেকে সবচেয়ে ভালো যে রেজাল্ট করা স্টুডেন্টরা তারা আছে। অর্থাৎ মেডিকেলে জাতীয় মেধায় 10 হয়েছে আবু সাদিক কলেজ বেস্ট রেজাল্ট, আর জাতীয় মেধায় 54 রুহুল আমিন সেন্ট জোসেফ কলেজের বেস্ট রেজাল্ট। তো একে একে ভাইয়া পুরো তোমাদের সামনে আসবেন, এবং তাদের কলেজ রিলেটেড যে এক্সপিরিয়েন্স বা এই ভালো রেজাল্ট করার পিছনে ব্যাপারগুলো আসলে তোমাদের সাথে তারা তুলে ধরবেন। তো প্রথমে আমি স্বাগতম জানাতে চাচ্ছি আবু সাদিককে, নটরডেম কলেজের, যে কিনা জাতীয় মেধায় 10ম স্থান অধিকার করেছে। তুমি কি শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওয়েলকাম তোমাকে। আশা করি ভালো আছো। অপেক্ষা করছিল আমাদের দর্শকরা আহ, তোমাদের কথা শোনার জন্য। তো আমি এখন তোমাকে রিকোয়েস্ট করব হচ্ছে, এই যে তুমি যে কলেজ, নটরডেম কলেজ থেকে পড়ে এরপর যে মেডিকেলে এত ভালো একটা রেজাল্ট করলে, এই জন্য যদি ওভারঅল তোমার কলেজের এক্সপিরিয়েন্স বা এই যে নটরডেম কলেজ পড়ার কারণে আলটিমেটলি কতটুকু ভূমিকা কলেজ পালন করেছে তোমার এই রেজাল্টের পিছনে, সেটা যদি একটু শেয়ার করতে। আসসালামু আলাইকুম। ভাইয়া একটু শেয়ারটা অফ করলে মানে ওই সর্বপ্রথম স্ক্রিনটা ফুল স্ক্রিন আসতো ভিডিওটা। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলতে পারো ভাইয়া। সবাই, ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে আবু সাদিক। আমার স্কুল ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, আর কলেজ ছিল আমার নটরডেম কলেজ। আর এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি জাতীয় মেধায় 10ম স্থান অধিকার করেছি। আমার কলেজে এসএসসি পরীক্ষার পর কলেজের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, অ্যাপ্লিকেশন ফিল আপ করি। তা আমাদের সময় এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং সাথে ভাইবা, একই দিনে ভাইবা পরীক্ষা হয়েছিল। তো পরীক্ষা শেষে রেজাল্ট দিল, চান্স পেলাম, খুব খুশি হয়েছিলাম। তারপর বাবা মাকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেলাম, প্রাণের প্রাঙ্গণে গেলাম। আহ তারপর আহ এখানে মানে নতুন বন্ধুদের সাথে আলাপ আলোচনা হলো, নতুন একটা পরিবেশ। তো আমাদের কলেজের হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে এডুকেশন ফ্রেন্ডলি। ভাইয়া বললেন কলেজের শিক্ষকরা আহ, আন্তরিকতার সাথে ক্লাসে পাঠদান করেন, তাদের যোগ্যতা অসাধারণ।
শিক্ষকরা ছাত্রদের সাথে ইন্টারেক্টিভ হয়ে পাঠদান করেন। আমাদের সময় যখন ফিজিক্যালি ক্লাস হতো, ছাত্ররা ব্যক্তিগতভাবে তাদের যদি কোনো সমস্যা থাকতো ডিপার্টমেন্টে গিয়ে সমস্যার সমাধান করতো। স্যারেরা এ ব্যাপারে খুবই আন্তরিক ছিলেন। আমিও যেমন আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে নিয়মিত গিয়ে কোনো যদি সমস্যা থাকতো, সমস্যাগুলো সমাধান করে আসতাম। আহ তোমরা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভর্তি হবে, আশা করি তোমরা ফিজিক্যালি ক্লাস করতে পারবে। প্যান্ডেমিকের পরে তোমরা ফিজিক্যালি ক্লাস শুরু করতে পারবে। একটা কম্পিটিটিভ এবং ইন্সপায়ারিং এনভায়রনমেন্ট পাবে, কারণ আমাদের এই যে বড় ভাইয়ারা যারা আছেন তারা বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন। আমাদের থিওরিটিক্যাল যে পড়াশোনা হয় ক্লাসে, তার পাশাপাশি যে ভাই বললেন ল্যাবে এক্সপেরিমেন্ট করার সুযোগ রয়েছে। তো থিওরিতে যা পড়লাম সেগুলো ভালোভাবে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে বুঝতে পারি। তারপর প্রতি সপ্তাহে আমাদের কুইজ হয়। এই কুইজের জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়, সবসময় একটি রেগুলারিটি মেনটেন করতে হয়। একাডেমিক কার্যক্রমে পাশাপাশি কলেজে আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার প্রচুর সুযোগ রয়েছে। যেমন বিভিন্ন ক্লাব রয়েছে, ম্যাথ ক্লাব রয়েছে, সায়েন্স ক্লাব রয়েছে, ইকুয়ান স্পেস ক্লাব রয়েছে, ইংলিশ ক্লাব রয়েছে, আবার বিভিন্ন নাট্য দল রয়েছে, আবৃত্তি দল রয়েছে। এগুলো আমাদের সময় প্রতি উইকেন্ডেই কলেজে বিভিন্ন অনুষ্ঠান থাকতো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য। তোমরা যখন আশা করি তোমরা কোভিড প্যান্ডেমিক কাটিয়ে এসব কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবে। সাদিক, তোমার কাছে ওরা একটু জানতে চাচ্ছিল যে কিছু প্রশ্ন ছিল, আমি যদি একটু ওদের পক্ষ থেকে তোমাকে বলি। যেমন জানতে চাচ্ছিল ওরা যে তোমার মেডিকেলে পড়ার ইচ্ছাটা এটা কি কলেজ লাইফ থেকে ছিল নাকি, বা আলটিমেটলি নটরডেম কলেজ থেকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এ অনেক চান্স পায়, বা তোমাদের ব্যাচেও আমি যতদূর জানি যে অলমোস্ট 400 থেকে 500 স্টুডেন্ট এবার কিন্তু নটরডেম কলেজ থেকে জাতীয় মেধায় চান্স পেয়েছে। তো আসলে কলেজের ভূমিকা এই ক্ষেত্রে কেমন ছিল, যে কলেজের ক্লাসগুলো যেমন মেডিকেলের জন্য যা লাগে, হয়তো মনে করা হয় যে এইসব কলেজে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বেশি বেশি পড়ানো হয়, বা তাহলে হয়তো একটু বায়োলজি বা এই সাইড থেকে কম গুরুত্ব দেওয়া হয়। তো তোমার দিক থেকে কেমন মনে হয় যে আসলে কতটুকু হেল্পফুল হয়েছিল কলেজের ক্লাসগুলো? আমাদের সবারই ইঞ্জিনিয়ারিং ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে, তবে পাশাপাশি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর পাশাপাশি বায়োলজি ক্লাসগুলো ভালো হয়। আমাদের দেশের শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন এবং এই যে ভর্তি পরীক্ষার জন্য যে যে স্টাইলে যেসব বিষয় পড়তে হয়, শিক্ষকরা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পড়ান এবং আহ, যাতে আমাদের ভর্তি পরীক্ষায় কাজে লাগে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে তোমার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলো শেয়ার করার জন্য। তো এই মুহূর্তে যদি, যেহেতু আমিও নটরডেম কলেজেই ছিলাম, 2013 সালে আমি ভর্তি হই, তো এই জন্য তোমার সাথে যদি আমি কিছু অ্যাড করি। যেমন আমাদের তো আসলে এই যে প্যাটার্ন গুলো দেখা যায় যে রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের কুইজে পার্টিসিপেট করতে হয়, তাই না? কুইজ সিস্টেমটা তো এখনো আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, রেগুলার এখনো কুইজে আছে। পার্টিসিপেট করতে হয়, তারপর ওই যে প্র্যাকটিক্যালের যে ব্যাপারগুলো, প্র্যাকটিক্যাল নিয়ে তো সিরিয়াসনেসটা খুবই বেশি, তাই না? যেমন হচ্ছে যে প্র্যাকটিক্যাল সব হ্যাঁ, হাতে হ্যাঁ, কলমে করতে হয়, বা ওই যে রেগুলার পরবর্তী ক্লাসে যে প্র্যাকটিক্যালের জিনিসগুলো সেগুলো সাবমিট করতে হয় লিখে। তো এই হ্যাঁ, জিনিসগুলোর কারণে কিন্তু আমার মনে হয় যে একটা স্কিল ডেভেলপমেন্ট হয় বা সেলফ ডেভেলপমেন্ট হয়। এছাড়াও আমি একটু বলে রাখি যে নটরডেম কলেজে বা এই সবগুলো কলেজের কথাই যদি বলি, নর্মাল যেই পড়াশোনা বা রেগুলার যেই অ্যাক্টিভিটি গুলো সেগুলোর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। নটরডেম কলেজে আমাদের সময় হচ্ছে 19টা ক্লাব ছিল। হ্যাঁ, আমি যখনকার কথা বলছি 2015 সাল, এখন আরো বেশ কয়েকটা ক্লাব রিসেন্টলি এসেছে। তো এতগুলো ক্লাবে যেমন যদি বলি ইংলিশ ক্লাব, সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, এনভায়রনমেন্ট স্টাডি ক্লাব, নেচার স্টাডি ক্লাব, হ্যাঁ, তো এই যে সব ক্লাব মিলে কিন্তু তুমি নিজেকে যেই দিকে এক্সপ্লোর করতে চাও বা যেই ডাইমেনশনে নিজেকে পুশ করতে যাও পড়ালেখার পাশাপাশি, সেদিকে কিন্তু তুমি নিতে পারবে। ইভেন আমি যদি বলি নটরডেম নাট্য দলও কিন্তু আছে।
সো অর্থাৎ এমন না যে তোমাকে জাস্ট পড়ালেখা ভিত্তিক জিনিসই থাকতে হবে, আবৃত্তিক লাভও আছে। তুমি সাংস্কৃতিক বা পড়ালেখা রিলেটেড, সায়েন্স রিলেটেড, ইংলিশ রিলেটেড, ডিবেট, যে কোনো দিকে কিন্তু তুমি নিজে যে প্রতিভাটা সেটা বিকাশ করার সুযোগ পাচ্ছ। সো ডেফিনেটলি যে কলেজের পাশাপাশি যে ক্লাস পরীক্ষার কথা বলি, সাথে ল্যাব তো অ্যাড হচ্ছেই, তার পাশাপাশি হচ্ছে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো, আমি মনে করি যে এই ক্ষেত্রে সব মিলে ওভারঅল তোমাকে নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে বা একজন মানুষ হিসেবে ডেভেলপ হওয়ার জন্য খুবই বেশি হেল্প করে। আর বাকিটা ভাইয়া যেটা শেয়ার করলেন, যে ভাইয়ার রেজাল্ট তো তোমরা জানোই, আমি আবার মেনশন করে দিচ্ছি, তোমাদের ভাইয়া কিন্তু এবছর এই মেডিকেল ভর্তি পরীক্ষায় 10ম স্থান অধিকার করেছে জাতীয় মেধায়। আর জাতীয় মেধায় আমি যতদূর জানি যে নটরডেম কলেজ থেকে এবছর প্রায় 400 থেকে 500 স্টুডেন্ট কিন্তু মেডিকেলে কোনো না কোনো সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। তো বুঝতেই পারছো যে কেন এই জিনিসটা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে দুইটা পয়েন্ট বলি। একটা হচ্ছে নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফ, যে কলেজটার কথাই বলি না কেন, এগুলোতে কিন্তু দেখা যায় মোটামুটি সব কলেজেরই মানে সব স্কুলেরই ভালো ভালো স্টুডেন্টরা তো থাকে, অন্যান্যরাও থাকে। বাট ওই যে ভালো ভালো যারা, যার যার স্কুলের টপ স্টুডেন্ট ছিল, তারা কিন্তু রোল 1 2, আমি আমার সময়ের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আশেপাশে যাই দেখি কোনো না কোনো কলেজের হয়তো ফার্স্ট সেকেন্ড বয়, বা হচ্ছে যে টপ 10 এর মধ্যে ছিল, টপ 20 এর মধ্যে ছিল, এরকম ছিল। তো এই যে যেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়, একে তো হচ্ছে বিভিন্ন স্কুলের যারা সেরা ছাত্র তারাই প্রথমে ভর্তি হয়। এছাড়া বাকি যারা ওভারঅল একসাথে যারা থাকে, তাদের মধ্যে কিন্তু ওই যে কলেজের যে 1.5 বছর ক্লাস করার সুযোগ হয়, বা যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়, যে রেগুলার ক্লাস, তারপরে দিন কুইজ থাকে, বা সপ্তাহে 3 দিন কুইজ থাকে, এই যে সিস্টেম গুলো ক্লাস আর কুইজের যে সিস্টেম, প্র্যাকটিক্যাল সিরিয়াসলি করা হয়, এই জন্য কিন্তু অটোমেটিকলি যারা একটু পিছিয়েও থাকে, ধরো আমি বলছি যে এমন না যে তুমি কোন স্কুলের সেরা স্টুডেন্ট না হলে, রোল 1 2 না হলে যে ভর্তি হতে পারবে না, তা না। অবশ্যই সিট সংখ্যা দেখে আমরা বুঝতে পারতেছি যে সায়েন্স আর আমাদের বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন মিলে সায়েন্সে 2021-এর মতো সিট আছে। তো এই যে টোটাল যে এই সংখ্যক মানুষ, এদের মধ্যে যেটা বললাম, একটা সার্টেন পোর্শন স্টুডেন্ট কিন্তু স্কুল লাইফ থেকে তারা পড়ালেখার ব্যাপারে সিরিয়াস বা টপের দিকে থাকে, বা যারা একটু এরপর পিছিয়েও থাকে, তাদের মধ্যেও কিন্তু আলটিমেটলি ওই যে ভালোদের সংস্পর্শে থাকতে থাকতে একটা কম্পিটিটিভ মন মানসিকতা চলেই আসে। আলটিমেটলি তাদের মধ্যেও কিন্তু ওই যে ভালো রেজাল্ট করার একটা টেন্ডেন্সি আসে। এই জন্য যেটা দেখা যায় যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই যে সাকসেসের রেটটা এত বেশি হয়ে যায়। সো তুমি যদি এমন মনে হয়ে থাকে যে তুমি এখন পর্যন্ত অনেক ভালো স্টুডেন্ট নিজেকে না মনে করে থাকো, যা বা মনে হয়ে থাকে যে আশেপাশের অনেকের থেকেই তুমি হয়তো একটু পিছিয়ে আছো, তাহলে আমার মনে হয় সেটা নিয়ে দুশ্চিন্তা না করে যদি কোনোভাবে নটরডেম কলেজ, হলিক্রস, সেন্ট জোসেফ বা আরো অন্যান্য ভালো কলেজের কথা কিন্তু আমি বলছি, বাট যেহেতু এই তিনটায় ভর্তি পরীক্ষা হয় তাই স্পেশালি বারবার নাম নিচ্ছি, যদি এরকম একটা কলেজে নিজেকে অ্যাডমিট করতে পারো, তাহলে ওই যে যে কমতিগুলো সেগুলো হয়তো কলেজ লাইফে তোমার কাটিয়ে ওঠার সুযোগ থাকবে। এবং তুমিও হয়তো এই যে ভাই আপুদের মতো একটা নির্দিষ্ট টাইম পর এই ভালো কলেজগুলোর থেকে পড়ে ভালো একটা ইউনিভার্সিটিতে নিজেকে চান্স পাওয়াতে পারবে বা দেখতে পারবে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি ওয়েলকাম করতে চাচ্ছি, ইনভাইট করতে চাচ্ছি নিশাত তারান্নুমকে, হলিক্রস কলেজের, এবং ও হচ্ছে জাতীয় মেধায় 17তম স্থান অধিকার করেছে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, স্বাগতম জানাচ্ছি তোমাকে, আশা করি ভালো আছো। হ্যাঁ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যদি আমি আশা করি তুমি আমাদের এই পুরো ডিসকাশনটি শুনছিলে, তো তুমিও যদি হ্যাঁ এবার ভাইয়া। তোমার মতো তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে আমাদের সাথে, যে হলিক্রস কলেজে ওভারঅল চান্স পাওয়া থেকে শুরু করে কলেজ লাইফের এক্সপিরিয়েন্স, এবং এই যে মেডিকেলে এত ভালো একটা রেজাল্ট করা তোমার কলেজ থেকে, এটার পিছনে কলেজের ভূমিকাটা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই উদ্ভাস উন্মেষের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর আমি নিশাত তারান্নুম, এবার জাতীয় মেধায় 17তম স্থান করেছি। আমার স্কুল ছিল তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমি এক্স হলিক্রস কলেজ। মানুষের জীবনে অনেক টার্নিং পয়েন্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে তোমরা যেটা অংশগ্রহণ করতে যাবে এখন। আম, জীবনে সাকসেস পাওয়ার মূল হাতিয়ার হচ্ছে স্বপ্ন। আমারও ঠিক সেমনই স্বপ্ন ছিল। আমার স্কুল যেহেতু তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছিল, তার সামনে হলিক্রস কলেজ ছিল। আমার যখনই স্কুল ছুটি হতো, তখনই আমার ওইখান দিয়েই যেতে হতো। আমি যখনই বিকালে আপুদেরকে দেখতাম যে সাদা পোশাক পরা আপুদের হলিক্রসের ব্যাচ নিয়ে তারা যাচ্ছেন, তখনই আমার মনে হতো যে হয়তো বা আমিও তাদের মতো একদিন এখানে পড়তে পারবো। আমার সেই স্বপ্ন আজকে আমাকে সেখানে নিয়ে গিয়েছে। আর আমি যেটা বলতে চাই, মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্ত অনেক ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আস্তে আস্তে মানুষকে জীবনে সাকসেস পেতে হয়। তুমি যদি এখন থেকেই বেস্ট পাওয়ার চেষ্টা করো,
তোমাকে আগে আস্তে আস্তে সেটা অর্জন করতে হবে। যেমন হলিক্রস কলেজের সব যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সিস্টার শিখা। উনি আমাদের গুরু বলা যায়, উনি সবকিছু। উনি এমন একজন মানুষ, উনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে রিয়েলাইজ করাইতেন যে আমরা আসলে বেস্ট, মানে আমাদের ভিতরে অনেক কিছু আছে, আমরা যদি সেটা রিয়েলাইজ করতে পারি জীবনে সেটা সাকসেস পেতে পারি। উনি আমাদেরকে একটা কথা বলতেন শুধু, যে একটা রাজ্য চালায় রাজা, আর একটা রাজাকে চালায় একজন রানী, আর সেই রানী হচ্ছে তোমরা আমার। তখন তার মুখের দিকে তাকিয়ে আমাদেরও সেই কথাটা মনে হতো। আর সবচেয়ে বড় কথা, হলিক্রস কলেজে আমার সবচেয়ে বেস্ট মেমোরিজ, কেননা প্রত্যেকটা ধাপে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, যে আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমি কিভাবে নিতে শিখবো। জাস্ট লাইক যখন আমি প্রথম ওরিয়েন্টেশনের দিন দেখলাম আমার বড় আপুরা আমাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে আমাদেরকে স্বাগতম জানালেন, এবং তারা নিজেরাই একটা ওরিয়েন্টেশন আয়োজন করেছিলেন, যেখানে আমরা গিয়েছিলাম, তারপরে আবার পরের দিন আমার মা বাবারা যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই অনুষ্ঠানটা দেখে আমার মনে হয়েছিল আজকে হয়তোবা আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার তখন অনেক ভালো লেগেছিল। সবচেয়ে বড় কথা, নিজের ভালোর চেয়েও তখন ভালো লাগবে যখন আমার মা বাবা একটু বেস্ট ফিলিং অর্জন করতে পারবে। আমার আব্বুর স্বপ্ন ছিল আমি হলিক্রস কলেজে পড়বো। আমি তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম, এবং সত্যি বলতে কি, বাবা মার মুখের হাসিটা না দুনিয়ার সবচেয়ে বড় দান। তাদের মুখে হাসি পাওয়ার জন্য অনেক কিছু করা লাগে না, যদি একটু নিজে থেকে মন থেকে চেষ্টা করতে পারি তাহলেই সেটাই না। হলিক্রস কলেজের প্রত্যেকটা জিনিস, যেমন ক্লাস থেকে শুরু করি, একটা ক্লাস হয়, ক্লাসে আমি যদি কোনো কিছু নাই বুঝতে পারি, কেননা অনেক স্টুডেন্ট আছে অনেক কিছু ধরতে পারে না, অনেক স্টুডেন্ট আছে অনেক সহজে অনেক কিছু ধরতে পারে, অনেক স্টুডেন্ট থাকে ধরতে পারে না, তখন ক্লাসের টিচার ক্লাস শেষ হওয়ার পর বলে যে তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো তখন আসবা। আমারও এমন একদিন হয়েছিল, আমি একটা জিনিস বুঝতে পারিনি। আমি তখন ভেবেছিলাম এখন টিফিন টাইম, না গেলাম। তখন আমার ফ্রেন্ড বলল চলো গিয়ে দেখি, ম্যাডামকে বলি জিনিসটা। তখন আমি যখন গেলাম, তখন ম্যাডাম নিজের টিফিন খাওয়া বাদ দিয়ে তখন আমাকে বলেন আসো মা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তখন আমি বুঝলাম যে আমি আমার জীবনের বেস্ট জায়গায় আসছি। আমি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো, আমার জীবনের সাকসেস, আমার গোলকে অর্জন করতে পারবো। হলিক্রস কলেজে যে জিনিসটা বলতে, ক্লাসগুলো হচ্ছে অনেক 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 ইন্টারেক্টিভ হয়। এমন অনেকে আছে যে আমার ম্যাথ ভালো লাগতো স্কুল লাইফে, আমি ডিসাইড করেছিলাম আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে যাব। কিন্তু যখন হলিক্রস কলেজের বায়োলজি ক্লাসগুলো করতাম, তিথি মিস, উমা মিসের, আমি আমার এইমটাই চেঞ্জ করে ফেললাম, ডক্টর হওয়ার এইম শুরু করলাম। আমার মা বাবার যদিও স্বপ্ন ছিল ডক্টর হওয়ার, বাট আমার মন থেকে ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং হব। বাট যখন আমি হলিক্রস কলেজে যাওয়ার সুযোগ পেলাম, তখন আমি আমার এইম চেঞ্জ করে ফেললাম। এরকম অনেকেই আছে। সো মানে আমাদের কলেজের ক্লাসগুলো, আমি বলবো না অন্য কোনো কলেজের ক্লাস খারাপ, আমি বলতে চাচ্ছি যে ক্লাসগুলো অনেক ইন্টারেক্টিভ, প্লাস টিচাররা অনেক ফ্রেন্ডলি ওয়েতে আমাদের বোঝানোর চেষ্টা করে প্রত্যেকটা জিনিস। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস থাকা উচিত যে সে সবচেয়ে বড় মানুষ হতে চায়। আমার যা মনে হয়, অনেকে বলে ডাক্তার হবে, অনেকে বলে ইঞ্জিনিয়ারিং হবে, তবে আমার যেটা মনে হয় সবচেয়ে বড় উচিত তাকে আদর্শ মানুষ হয়ে গড়ে তোলা। আমাদের সিস্টার শিখা ছিলেন সেরকমই একজন মানুষ, যিনি সবসময় আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাহস দিতেন, এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের আসল মূল্যটা বুঝতে শিখিয়েছিলেন। তার প্রত্যেকটা স্পিচ যদি আমি মূল্যবানও বলি তাও কম হবে। ইভেন আমাদের ক্লাসগুলো তো বলবোই অনেক অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা, আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অনেক বেশি হতো, যেমন স্পোর্টস ক্লাব, ম্যাথ ক্লাব, বায়োলজি ক্লাব, তারপর সায়েন্স ক্লাব, তারপর ইংলিশ ক্লাব, সবকিছুতে সবাইকে পার্টিসিপেট করতে হতো। ইভেন আমাদের কলেজে যত অনুষ্ঠান হতো সব অনুষ্ঠান আমরা নিজেরাই করতাম, নিজেদের ভিতর থেকে আমাদের সবার ক্রিয়েটিভনেসটা আমরা আস্তে আস্তে সেটা বের করার সুযোগ পেতাম। আমার যেটা মনে হয়, আমাদের সময় কেউ স্পোর্টসটা জীবনে ভুলতে পারবেন, কেননা আমাদের স্পোর্টস এমন ছিল যে আমাদের 1300, মেইনলি 1300 স্টুডেন্ট, 780 জন সায়েন্স, কমার্স আর আর্টস মিলে হচ্ছে 1300। আমাদের একটা মাঠে সিস্টার শিখা এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতেন, জানি না কিভাবে তিনি করতেন, 1300 স্টুডেন্টকে একসাথে স্পোর্টস করাতেন। আমাদের সেই গ্রুপ ওয়াইজ কাজ করা, ডান্স করা, নাচ করা, গান করা, কৌতুক করা, সব আমরা কিভাবে যেন একা একাই করতাম। উনি আমাদেরকে এত সাহায্য করতেন। আমাদের প্রত্যেকটা টিচারই অনেক হেল্পফুল ছিলেন সত্যি কথা বলতে গেলে। আমাদের স্পোর্টস বলতে, আমাদের স্পোর্টসে ক্যারাম হতো, দাবা হতো, ফুটবল হতো, ক্রিকেট হতো,
তারপর আরো অনেক গেমস আছে, আমরা সেগুলোতে পার্টিসিপেট করতাম এবং সেগুলোর প্রাইজও দেওয়া হতো, আমরা সেগুলোতে অনেক কিছু শিখতে পারতাম। আসল কথা, কালচারাল প্রোগ্রাম গুলো বললে সবকিছুই হতো হতো বলতে গেলে, সব যেমন নাচ গান কমিক্স, তারপর উপস্থাপনা, নাটক, সবাই সবটুকু দেওয়ার চেষ্টা করতাম। আর আরেকটা জিনিস বলবো যে মানুষের জীবনে শুধুমাত্র পড়ালেখাটা মেইন জিনিস না, তোমাকে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। এক কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে, ঠিক তেমনি আমাদের কলেজে সিস্টার শিখা বলতেন, আমি চাই তোমরা মেয়েরা মা হবা, তোমরা গৃহিণী হবা, তোমরা অফিসে কাজ করবা, তোমরা সবকিছু করবা, তোমরা নিজের একজন পারফেক্ট আদর্শ মানুষ হবা, সবচেয়ে বড় কথা। ওনার আদর্শে আসলে আজকেও আমার ওনার কথা মনে পড়তেছে, যে ওনার কথা এখনো মিস করতেছে। ওনার স্পিচ গুলো যে এত ভ্যালুয়েবল ছিল যে এখনো বুঝতে পারি না কি ছিল। আবার যদি শুনতে পারতাম, এখন মনে হয় কি আবার যদি সেই প্রাঙ্গণে গিয়ে তার স্পিচ গুলো শুনতে পারতাম। তিনি সবসময় বলতেন, জীবনে কখনো না বলবা, সবকিছুকে ফেস করার ক্ষমতা রাখবা, শিখবা, সবকিছুতে অংশগ্রহণ করবা। ঠিক তেমনি আমার যেটা মনে হয়, জীবনে সাকসেস আর ফেলিওর থাকবে, তোমাকে সেটা ফেস করতে হবে। তোমাকে হোলি ক্রস, নটর ডেম, সেন্ট জোসেফ চান্স পেতে হবে, এটা কোনো কথা না। তুমি যেখানেই পড়ো না কেন, তুমি তোমার বেস্ট দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। বাট তোমাকে সেটা নিজে থেকে চেষ্টা করতে হবে, যে তুমি পারো, চেষ্টা করতে পারো, তুমি চেষ্টা করলেই পারবা ইনশাল্লাহ। সেই আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয় তোমার মাঝে থাকতে হবে। ইনশাল্লাহ তুমি তোমার কলেজে যেতে লক্ষ্যে পৌঁছাতে পারবা। আর সবচেয়ে বড় কথা, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে সেই সাদা পোশাক পরা সেই স্বপ্নের প্রাঙ্গণে। আজকে আমি আমার বক্তব্য এটা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি নিশাদকে এবং আমাদের চ্যাট বক্স আর এখানকার যে ফেসবুকের কমেন্ট বক্স, দুটো জায়গাতে দেখতে পাচ্ছি যে তোমাকে অনেকেই শুভকামনা জানিয়েছে তোমার সামনের যে মেডিকেল লাইফ শুরু হবে সেই জন্য, এবং তোমার কথাগুলো ওদেরকে অনেক ইন্সপায়ার করেছে। আশা করি যে সামনে কোনো না কোনো ভাবে তোমার সাথে ওদের যোগাযোগ করার বা দেখা সাক্ষাৎ করার সুযোগও হবে। তো এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করব আমাদের সামনে এখানে সেন্ট জোসেফ কলেজের যে বেস্ট রেজাল্ট অর্থাৎ রুহুল আমিন 24তম হয়েছে সেই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়, তাকে আসার জন্য। রুহুল আমিন, তুমি কি আমার কথা শুনতে পারছো ভাইয়া? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। তুমিও যদি একটু তোমার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রুহুল আমিন বিশ্বাস। যেমনটি ভাই ইন্ট্রোডাকশন দিলেন, আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ এর একজন শিক্ষার্থী। আমার স্কুল জীবন অতিবাহিত হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, এবং পরবর্তীতে আমি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডমিশন নিই। আমরা সবাই অলরেডি জানি যে খ্রিস্টান মিশনারি দ্বারা পরিচালিত বাংলাদেশে যে কয়েকটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সেন্ট জোসেফের একাডেমিক এক্সেলেন্স প্লাস এর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বরাবরই প্রশংসার দাবি রাখে। সেন্ট জোসেফের রয়েছে একটি মনোমুগ্ধকর নয়নাভিরাম সবুজ ক্যাম্পাস, যা তোমাকে সত্যি বিমোহিত করবে। সেন্ট জোসেফের সবচেয়ে বড় বিষয় হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে শুরু করে টিচাররা খুবই ফ্রেন্ডলি। লাইক যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদের যে ফ্রেশার্স রিসেপশন হয়, খুবই গোটা করে অনুষ্ঠানটা আয়োজন করা হয়ে থাকে। সেদিন আমাদের প্রিন্সিপাল মহোদয় খুবই সুন্দর একটা কথা বলেছিলেন। আমাদের তখনকার প্রিন্সিপাল ছিলেন ব্রাদার রবি পিউরিফিকেশন সিএসসি। তিনি এখন আর আমাদের মাঝে নেই। তিনি খুবই সুন্দর একটা কথা বলেছিলেন যে তুমি হয়তোবা কোনো এক ক্লাসে হয়তো ক্লাস করবে, বাট আমি তোমার সম্পর্কে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি খোঁজ খবর নিব। তোমাদের প্রত্যেকের জন্যই একজন করে গাইড টিচার নিয়োগ করা থাকবে, তাদের মাধ্যমে আমি তোমাদের সকল অ্যাক্টিভিটিস সম্পর্কে খোঁজ নিব, এবং তোমাদের সকল কার্যক্রমের তদারকি আমি করব। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি যে মনিটর করা, এই কাজটি একজন প্রিন্সিপাল করবেন। এর থেকে আসলে আর বড় কোনো বিষয় হতে পারে না যে আমার উপর নজর রাখছেন প্রত্যক্ষভাবে একজন প্রিন্সিপাল। এছাড়া আমাদের কলেজের প্রত্যেকটি শিক্ষক তারা খুবই ফ্রেন্ডলি, অ্যান্ড তারা
তাদের যে ইউনিক পাঠদান সিস্টেম, এটা তোমাকে সত্যি বিমোহিত করবে এবং তুমি বুঝতে পারবা যে এখানে থেকে তুমি আসলে কিছু শিখতে পারবা, যেটা তোমার পরবর্তী লাইফ বা প্রফেশনাল লাইফেও অনেক হেল্প করবে। তারা শুধু তোমাকে পড়াবেই না, বরং তোমার মানসিক এবং আত্মিক বিকাশ সাধনেও অনেক কাজ করবে। এছাড়া যেমনটি দীপ্রভায়া মিটিং শুরুর আগে বলেছিলেন যে ল্যাব এক্সপেরিমেন্ট, এই তিনটি কলেজে ল্যাব এক্সপেরিমেন্ট খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ এখানে মনে করা হয় যে শুধু বোর্ড এক্সামে 25 মার্কস কনফার্ম করাই বেটার না, তার থেকেও তোমাকে অনেক কিছু শেখার আছে। ল্যাব এক্সপেরিমেন্টে আমাদের যখনই তুমি ল্যাবগুলোতে প্রবেশ করবে, দেখবে খুব ওয়েল ডেকোরেটেড একটা ক্লাসরুমে তোমাকে নিয়ে যাওয়া হয়। তোমার দেখেই সত্যি অসাধারণ একটা অনুভূতি কাজ করবে তোমার মধ্যে, এবং সেখানে ল্যাবের ডেমনস্ট্রেটর থেকে শুরু করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা সবসময় তোমাকে সহযোগিতা করবে তোমার ল্যাব এক্সপেরিমেন্ট গুলো করে নেওয়ার জন্য, এবং তুমি বারবার একই একটা জিনিস না বুঝলেও সেটা তুমি শিখে নিতে পারবা, এবং এই হাতে কলমে প্র্যাকটিসটা তোমাকে অনেক হেল্প করবে, যেটা তোমার পরবর্তী জীবনেও খুবই সহায়ক হবে, এবং তুমি ওইখানে গিয়ে আসলে লিড করতে পারবা যে হ্যাঁ আমি এই জিনিসগুলো শিখে এসেছি, এবং তুমি দেখতে পারবা যে ওইখানে অনেকেই সেই জিনিসগুলো জানে না এবং তুমি লিড করতে পারবা। আর ল্যাবের সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের সেখানে তুমি একটা জিনিস হয়তো বা লাইক টাইট্রেশন, তোমরা জানো যে একটা নির্দিষ্ট ভ্যালু মিলাতে হয়, যদি তোমার নাও হয় তোমাকে রিপিট একটা এক্সামের সুযোগ করে দিবে, এবং এই রিপিটটা চলতে থাকবে তুমি যতক্ষণ পর্যন্ত না সেটা ফুলফিল করতে পারবা। অর্থাৎ টিচাররা তোমার উপর কন্টিনিউয়াসলি এফোর্ট দিতে থাকবে, এবং সেটা খুবই ইফেক্টিভ বলে আমার মনে হয়। এছাড়া আমাদের কলেজের পাঠদান সিস্টেম নিয়ে যদি বলতে হয়, আই ক্যান প্রাউডলি সে যে আমার কলেজে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা হয়। আসলে আমি আমি মানে খুবই আনন্দের সাথে এটা বলতে পারি যে আমার যে এইচএসসি সিলেবাসটা ছিল সেটা আমাদের টিচাররা সম্পূর্ণ শেষ করে দিত, এবং শেষ করেই আমাদের ক্লাস টেস্ট বা হল এক্সাম সেগুলো নেওয়া হতো। কোনো একটি এক্সামও নেই এমন যে আমাদের সিলেবাস ইনকমপ্লিট রেখে আমাদেরকে এক্সাম নেওয়া হয়েছে, কোনো একটি টপিক আমাদেরকে বাদে রাখা হয়নি। যদি কখনো ক্লাস স্বল্পতার কারণে আমাদের টপিকগুলো কমপ্লিট করা না হতো, তখন আমাদের টিচাররা এক্সট্রা ক্লাস নিতেন, কলেজ টাইমের পরেও ওনারা এক্সট্রা ক্লাস নিয়ে সেই টপিকগুলো শেষ করে তবেই এক্সাম নিতেন, এবং কোনো এক্সামই ইনকমপ্লিট টপিকের উপর নেওয়া হতো না। টিচাররা সেটার উপর অবশ্যই ডিসকাশন করতেন, সেটার উপর বোর্ড এক্সামে কি রকম কোশ্চেন আসে সেটা ডিসকাশন করতেন, এবং বোর্ড এক্সামে পরবর্তী অ্যাডমিশন টেস্টে তোমার কিরকম কোশ্চেন ফেস করতে হতে পারে সেগুলো নিয়েও তোমার সাথে ডিসকাস করতেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো সেন্ট জোসেফের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সেন্ট জোসেফে অনেকগুলো ক্লাব রয়েছে, আমি যখন ছিলাম তখন প্রায় 17+ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রিলেটেড ক্লাব ছিল, যাদের মধ্যে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং খুদে বিজ্ঞানী গড়ার লক্ষ্যে সেন্ট জোসেফের জোসেফাইট সিন্টিলা সায়েন্স ক্লাব, যেটা বাংলাদেশের সর্বপ্রাচীন বিজ্ঞান ক্লাবগুলোর মধ্যে একটি, সেটি কাজ করে যাচ্ছে, এবং সেন্ট জোসেফের শিক্ষার্থীদের মধ্যে বিতার্কিক তৈরির লক্ষ্যে কাজ করছে জোসেফাইট ডিবেটিং ক্লাব, এবং এটা বাংলাদেশের সর্বপ্রাচীন ডিবেটিং ক্লাবের হিসেবে স্বীকৃত। এছাড়া আরো অনেকগুলো ক্লাব কাজ করছে। জোসেফাইট ইন্টারঅ্যাক্ট ক্লাব তোমার ইন্টারঅ্যাক্টিভিটি অনেক বৃদ্ধি করতে এটা সহায়তা করে। জোসেফাইট চেস ক্লাব সংস্কৃতি চর্চার জন্য তোমার এখানে রয়েছে। জোসেফাইট কালচারাল ফোরাম, এছাড়া রয়েছে জোসেফাইট ফিল্ম অ্যান্ড ড্রামা গ্রুপ, এবং জোসেফাইট আউটরিচ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছিল আমার, কারণ এখানে মেইনলি ভিলেজ এরিয়াতে গিয়ে স্টুডেন্টদের তুমি ক্লাস নেবে তুমি নিজে, যেটা আমার মনে হয় অনেক উপকার করবে তোমার পরবর্তী জীবনে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে ক্লাবের কথা বলতে চাই, জোসেফাইট ম্যাথ ক্লাব। আমি আমার কলেজ জীবনের স্টার্টিং থেকেই জোসেফাইট ম্যাথ ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং জোসেফাইট ম্যাথ ক্লাবের নাম বলে আসলে আমার একজন টিচারের কথা অবশ্যই বলতে হয়। তার নাম হলো জনাব দীপক কুমার সরকার, আমাদের প্রিয় দীপক স্যার। তার মোটিভেশন, তিনি আমার গাইড টিচারও ছিলেন, তার মোটিভেশন সত্যি অসাধারণ, এবং তার প্রতিটি কথাই আসলে আমাদেরকে মোটিভেট করতো। এবং জোসেফাইট ম্যাথ ক্লাব শুধুমাত্র জোসেফাইট ম্যাথমেনিয়ার আয়োজনকারী নয়, বরং বিডিএমও তথা বাংলাদেশ ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের সমন্বয়কারী সংস্থা হিসেবেও কাজ করছে জোসেফাইট ম্যাথ ক্লাব। তোমরা জানো যে সম্প্রতি বাংলাদেশে ম্যাথ চর্চার একটি
নতুন মাত্রা যোগ হয়েছে। বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক ম্যাথমেটিক অলিম্পিয়াডে খুবই ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে। তার লক্ষ্য হিসেবে তোমরা যখনই একজন শিক্ষার্থী ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে চায়, তাকে রিজিওনাল, ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল লেভেল অতিক্রম করে আসতে হয় আন্তর্জাতিক ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করার জন্য। বাট জোসেফাইট ম্যাথ ক্লাবের বিশেষত্ব হলো এইখানে যে জোসেফাইট ম্যাথ মেনিয়া হয়, সেখানে তুমি পার্টিসিপেট করার মাধ্যমে তুমি সরাসরি ডিভিশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারবা। তোমার কষ্টটা অনেকটাই কমে গেল। সো আমি মনে করি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাব ইজ জোসেফাইট ম্যাথ ক্লাব। সো মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আসা তোমরা যারা শিক্ষার্থী রয়েছো বা মাধ্যমিকের গণ্ডি পেরোবে তোমরা, তাদের ক্ষেত্রে তোমাদের কলেজ চয়েস লিস্টের পছন্দের তালিকা অবশ্যই সেন্ট জোসেফ যুক্ত হয়। এখন আমি জোসেফাইট সেন্ট হিসেবে তোমার আত্মপ্রকাশের জন্য সেন্ট জোসেফে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি অ্যাডমিশন টেস্টের সম্মুখীন হতে হয়। আমি অ্যাডমিশন টেস্টের বিষয়ে একটু বলতে চাই। সেটা হলো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমাকে 3টা ফ্যাক্টর কাজ করবে। লাইক তোমার এসএসসি রেজাল্ট, যেমনটা দীপ্র ভাই একটা লিস্টে জানিয়ে দিয়েছেন কি কি ক্যাটাগরি বা কি কি রিকোয়ারমেন্টস লাগে। দ্বিতীয়ত তোমার রিটেন অ্যান্ড ভাইবা এক্সাম। রিটেন এক্সামের ক্ষেত্রে তোমার যে সমস্ত বিষয়ের উপর কোশ্চেন করা হয়, আমি যখন 2018-এ কোশ্চেন করি, সেটা হলো বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। কোনো এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে না, সবই সংক্ষিপ্ত লিখিত টাইপ কোশ্চেন হবে তোমার, এবং সেখানে খুবই বেসিক এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। কোনো কোশ্চেন দেখেই তোমার মনে হবে না এটা খুবই লোয়ার গ্রেডেড অথবা এটা খুবই আপার গ্রেডেড। খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। লাইক বাংলার ক্ষেত্রে সচরাচর আমরা যে বিষয়গুলো স্কিপ করে যাই, লাইক কোনো কবিতা প্রকাশিত সাল, পত্রিকা, এসব জিনিস এসে থাকে। ব্যাকরণের ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের জিনিস থাকে, যেমন বানান লিখন, উচ্চারণ লিখন, শুদ্ধিকরণ, এইসব জিনিস থাকে। এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমস খুবই ভালো কনসেপ্ট থাকতে হবে, লাইক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সলেশন, ভোকাবুলারি টাইপ কোশ্চেন্স, এগুলো থেকে কোশ্চেন হয়ে থাকবে। অ্যান্ড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুবই বেসিক ম্যাথ থাকবে, অন স্টেপ ম্যাথ থাকবে, রিয়েলি খুব লেন্দি প্রসেস ম্যাথ দিবে না। সো সেক্ষেত্রে তোমাদের অ্যাডভান্টেজ। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যেমন, যদি আমি একটা কোশ্চেন বলি, মোল রিলেটেড ম্যাথস গুলো থাকে, বিভিন্ন কম্পাউন্ডের বাণিজ্যিক নামগুলো বলতে বলে, তারপরে বিভিন্ন সংকেত লিখতে দিতে বলে। সো এরকম টাইপ কোশ্চেন থাকে। ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকবে। গ্রাফ রিলেটেড তোমাদের মোশন অর্থাৎ গতি চ্যাপ্টারে যে গ্রাফ রিলেটেড ম্যাথগুলো আছে সেগুলো থেকেই তোমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে এবং ওয়াট তথা তড়িতের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট ওয়াটের বাল্ব ব্যবহার করে একটা নির্দিষ্ট সময় ব্যবহার করে তোমার কত ইউনিট খরচ হলো, এই ম্যাথগুলো এসে থাকতে দেখা গেছে বিগত বছরগুলোতে। নাও কামিং টু বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে তোমার অবশ্যই ডেফিনেশন আসবে, এটা আশা করা যায়। ডেফিনেশন একটা থাকে, আমিও তখন ফেস করেছিলাম একটা মিথ্যাজীবী থেকে, যতটুকু মনে পড়ে। সো তোমাদের ডেফিনেশন গুলো ভালোভাবে মনে রাখতে হবে, বেসিক ডেফিনেশন গুলো। অ্যান্ড তারপরে তোমার চিহ্নিত চিত্রাঙ্কন, লাইক একটি নিউরনের চিহ্নিত চিত্রাঙ্কন করো, এটা আমার সময় ছিল 3 মার্কস বরাদ্দ ছিল। সো এই জিনিসগুলো যদি তুমি এই কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে পারো, তাহলে তোমার রিটেন এক্সামটা অনেকটাই কভার হয়ে যাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার ভাইবা এক্সাম। ভাইবা এক্সামে টিচাররা যে বিষয়টা দেখে, তুমি তোমাকে জেনারেল নলেজের উপর একটা কোশ্চেন গুলো তুমি পারলা এমনটাই হয়ে গেল, এমনটা ঠিক না। তোমার স্মার্টনেস টিচাররা দেখবে, হাউ ইউ ক্যান হ্যান্ডেল থিংস স্মার্টলি। তুমি একটা কোশ্চেনের অ্যান্সার নাই জানতে পারো, কিন্তু সেই জিনিসটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করতেছো, কিভাবে স্মার্টলি তুমি সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারতেছো, টিচাররা এটা দেখবে। অবশ্যই পোলাইটনেস বজায় রাখতে হবে, তোমার স্মার্টকে বেনিফিট দিবে। এবং যদি কোনো কারণে তোমাকে টিচার মার্কিং করে ফেলে, তুমি কিন্তু তোমার রিটেন এক্সাম বা এসএসসি রেজাল্ট যাই হোক, তুমি কিন্তু অ্যালাউ হবে না। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। আর যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলার ব্যাকগ্রাউন্ড থাকে, তোমার স্পেশাল অ্যাবিলিটিস থাকে, সংস, স্পোর্টস, এগুলো তুমি সেখানে শো করতে পারো, তোমার সার্টিফিকেট শো করতে পারো, যেগুলো তোমাকে এক্সট্রা বেনিফিট দিবে নর্মালদের থেকে। সো এটা ছিল ভাইবা নিয়ে কথাবার্তা। সো অ্যাডমিশন টেস্টের তোমাদের এই যাত্রাপথে উদ্ভাস যে প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছে, এটা অনেকটাই সহায়ক হবে বলে আমি মনে করি। এবং উদ্ভাসের এই কার্যক্রমে তোমাদের জন্য অ্যানালাইটিক ডিসকাশনের পাশাপাশি এক্সামের ব্যবস্থা করা হয়েছে। তো তোমরা আশা করি এর মাধ্যমে অবশ্যই বেনিফিটেড হবা। অ্যান্ড
মোস্ট ইম্পর্টেন্টলি আমি উদ্ভাসের সাথে অনেক আগে থেকেই সংযুক্ত আছি, উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের সাথে আছি, ছিলাম এবং আছি, এবং ভবিষ্যতে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের কোনো প্ল্যাটফর্মে অবশ্যই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিন তোমাকে, যে আমাদের সাথে এতগুলো সুন্দর সুন্দর কথা শেয়ার করার জন্য। আমি স্টুডেন্টের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা সামনের দিকে যাই, আমরা এতক্ষণ শুনে নিলাম হচ্ছে আমাদের যে অতিথিরা ছিল তাদের থেকে তাদের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আশা করি এই কথাবার্তাগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তো ভাইয়াপুরা তো ওভারঅল বললেনই তোমাদেরকে। আমি যদি জাস্ট ছোট্ট করে একটু অ্যাড করে দিই যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি চান্সে কলেজের ভূমিকার যে ব্যাপারটা, মেডিকেলের ব্যাপারটা একটু আগে শুনলেই তোমরা, যে নটরডেম কলেজেরটা আমি যত জানি সেটা শেয়ার করলাম। তারপর হচ্ছে আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, যেমন বুয়েটে আমাদের সময় যে 1000 জন স্টুডেন্ট চান্স পেয়েছিল, তার মধ্যে প্রায় হচ্ছে তোমার 300 বা 300-রও বেশি স্টুডেন্ট কিন্তু আমার কলেজ থেকে ছিল। তো এই যে এই ব্যাপারগুলো যেটা একটু আগে বললাম, যে একটা পরিবেশই তৈরি হয়ে যায় ভালো রেজাল্ট করার। তুমি যখন নিজে সিরিয়াস থাকবা, আশেপাশের মানুষ যখন সিরিয়াস থাকবে, তুমি যখন লাইফে ভালো কিছু করতে চাবা, তখন ওই যে পুরো কলেজ লাইফটায় তোমার গোল শুধু ওইটা থাকবে না যে আমি শুধু বোর্ড পরীক্ষাটায় কোনোভাবে ভালো করি, বা বোর্ড পরীক্ষাটা শেষ হলেই তো আমার সব শেষ। তোমার মধ্যে সেই ব্যাপারটাও থাকবে যে আচ্ছা, আমার তো এখানে সুযোগ আছে, যে আমি সুযোগটা কাজে লাগাই যাতে করে আমি শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, পরবর্তী যে সময়টা সেখানেও আমরা ভালো করতে পারি। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে যে একটু আগে ভাইয়া তোমাদেরকে কোয়েশ্চেনের ব্যাপারে কিছু আইডিয়া দিলেন যে ভাইয়ার সময় কি ধরনের প্রশ্নগুলো এসেছিল। তা আমি হচ্ছে তোমাদের সাথে এখন নটরডেম, হলিক্রস আর সেন্ট জোসেফ কলেজে বিগত বছর ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে গত বছর একদম আগের ইয়ারের যে কোয়েশ্চেনটা, সেটার আলোকেই। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে এই কলেজগুলোর প্রশ্ন কিন্তু একদম সরাসরি বাইরে আসে না। তো সাধারণত যারা এই যে তোমাদের সিনিয়র ভাইয়াপুরা যারা পরীক্ষা দিয়ে আসে, তাদের কাছ থেকে কিন্তু সেভাবে প্রশ্নগুলো জেনে কালেক্ট করা হয়। তো আমরা জাস্ট এখানে ফ্রি ক্লাসে তো আমরা সবগুলোর ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনার সুযোগ পাবো। এখানে আমরা জাস্ট প্রত্যেকটা সাবজেক্টে কিছু ডেমো কোয়েশ্চেন দেখবো, এবং আশা করি এটা আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। তার কারণ আমরা এখন ধরে নিব যে আমি হচ্ছে এখন নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষা দিচ্ছি, এবং এটার জন্য যেই স্পিডে আমাদের ভর্তি পরীক্ষাটার কোয়েশ্চেন গুলো আসলে সলভ করা উচিত, সেভাবে আমরা সলভ করব। কারণ কোয়েশ্চেন সহজ কঠিন অনেক রকমই হতে পারে। এই ভর্তি পরীক্ষাগুলোতে মেইন যে জিনিসটা পার্থক্য তৈরি করে দেয় সেটা হচ্ছে সময়। হয়তো কোয়েশ্চেনের তুলনায় সময়টা অনেক বেশি কম্প্রেসড থাকার কারণে অনেক তাড়াতাড়ি চিন্তা করতে হয়, অনেক তাড়াতাড়ি ভাবতে হয়। তো চলো তাহলে আমরা শুরু করি। এবং যেটা বললাম যে আমি এখানে এক্সপেক্ট করব তোমাদের পার্টিসিপেশন ফেসবুকের কমেন্ট বক্সে আর এখানকার চ্যাট বক্সে। তুমি কিন্তু আমার সাথে সাথে উত্তরগুলো জানিয়ে দিতে পারো। তোমাদের দিক থেকে উত্তরগুলো চলে আসলেই আমরা কিন্তু সামনের দিকে মুভ করতে থাকবো। তাহলে চলো শুরু করি। ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে 15-16 মিনিটের একটা অ্যাডমিশন টেস্ট ডেমো। আমরা তাহলে শুরু করছি। প্রথমে আমরা ম্যাথেতে কোশ্চেন দেখতে পাচ্ছি যে এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। আমরা জানি যে যখন এরকম একটা সরলরেখা হবে, তখন সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ ছেদ করবে, এবং এখানে কিন্তু সেটার ক্ষেত্রফলই জানতে চেয়েছে। তাহলে একটু চ্যাট বক্সে জানিয়ে দাও আমাদেরকে যে তোমার কাছে সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে। এক্স্যাক্টলি, অনেকে উত্তর দিতে পারছো। যে দেখো বুঝাই যাচ্ছে এখানে 3 আছে আর 4 আছে, তাই তো? সো আমি এখানে বলতেই পারি যে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, 1/2 × 3 × 4। অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 6 বর্গ একক, ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু বলা হয়েছে। সো ক্লিয়ার এটা? ধন্যবাদ সবাইকে চ্যাট বক্সে রেসপন্স করার জন্য। এরপর যদি সামনের দিকে যাই, যেটা বুঝাতে যাচ্ছে যে আমাদের কিন্তু এই স্পিডে কোশ্চেন গুলো আনসার করতে হবে। সেম কোশ্চেন 10 সেকেন্ডে কেউ পারবে, আবার কেউ 1 মিনিটে পারবে, কিন্তু অবশ্যই ইফেক্টিভ তার জন্য হবে সেকেন্ডের মধ্যে জিনিসগুলো বুঝে যেতে পারবে বা করে ফেলতে পারবে। এবং মোটামুটি বইয়ের জিনিস বা বইয়ের জিনিসেরই একটু এক্সটেন্ডেড ভার্সনে কিন্তু আসে। যেমন এখানে যদি এবার এই প্রশ্নটায় আমরা আসি, যেখানে আমরা বলছি এই যে লগ রিলেটেড একটা প্রবলেম। আমরা কি জানি, আমি যদি কোনোভাবে লগ এ বেজ এ এই ফর্মে যদি নিয়ে আসতে পারি, তাহলে সেটার ভ্যালুই তো আমাদের কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না? সো দেখো আমি যদি এখন একটু ট্রাই করি, যে এখানে কি দেখতে পাচ্ছি, log 6 আর 6√6, তাই তো? সো আমি যদি এই জিনিসটাকে একটু মডিফাই করে এই যে 6 কে লিখতে পারি এইভাবে, 6 এর উপর পাওয়ার 1, আর সাথে হচ্ছে 6 এর উপর পাওয়ার হাফ। ঠিক একইভাবে আমি যদি এইখানে এই যে log 25, এই যে জিনিসটা আছে log 5, 25 বেজের, এটাকে কিন্তু আমি লিখতে পারি 25 এর উপরে পাওয়ার হচ্ছে হাফ। ঠিক আছে? তার কারণ কি, 25 কে রুট করলেই আমরা পাই হচ্ছে 5, এই জন্য এভাবে লিখতে পারি। রাইট? আনসারটা তোমরা হ্যাঁ চ্যাট বক্সে ইতিমধ্যে অনেকেই সলভ করে ফেলছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আমাদের আর বেশি সময় এখানে নেওয়া লাগবে না, বুঝাই যাচ্ছে। সো আমি যদি এবার পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, এখানে যদি ক্যালকুলেট করে বুঝাই যাচ্ছে এটা হবে 3/2, এই পোর্শনটা থেকে পাবো। যদি 6 আর 6 মিলে যায় তাহলে
আর এইখানে সামনে চলে আসবে হচ্ছে 1/2, রাইট? সো এরপর যদি সলভ করি নিচে থাকবে 2 আর উপরে কি থাকবে 4। সো আলটিমেটলি এটা চলে আসবে হচ্ছে আমাদের আনসারটা 2। তো দেখো এই যে এখানে তো আমাদের বলার জন্য একটু সময় যাচ্ছে, তোমার কিন্তু সলভ করার সময় এই সময়টাও খুব তাড়াতাড়ি চলে যাবে, ঠিক আছে? সো আমাদের অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো, লগ রিলেটেড প্রবলেম গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রবলেমটা করাতে করাতে আমারও মনে পড়ে গিয়েছে যে আমার সময় লগ রিলেটেড একটা প্রবলেম আসছিল আমার সেটে। আচ্ছা, আর ক্যালকুলেটরের ব্যাপারটা, ক্যালকুলেটর ইউজ করতে দিবে নাকি দিবে না এটা এক এক ইয়ারে ডিপেন্ড করে, এটা ভর্তি বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া থাকে। যেমন আমার সময় ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় নাই। আবার হচ্ছে নটরডেম কলেজে মাঝখানে কিছু বছর এমসিকিউ ভর্তি পরীক্ষা হয়েছে, তখন ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয়েছিল, তখন সময়টা কমিয়ে ক্যালকুলেটর ইউজটা করতে দেওয়া হয়। সো এটা ডিপেন্ড করে, ঠিক আছে? বাট আমাদের সবকিছুর জন্যই কিন্তু প্রিপেয়ার থাকতে হবে ওভাবে। একটা প্রশ্নের জন্য কত সময় পাওয়া যাবে, ধরো আমি যদি একটু ধারণা দেই, 50টা কোয়েশ্চেনের জন্য আধা ঘন্টা, এই টাইপ প্যাটার্ন থাকে। এক একবার এক এক রকম হয় কিন্তু। হ্যাঁ, আমি জাস্ট একটা ধারণা দিলাম যে 50 মার্কসের কোয়েশ্চেনের জন্য সময় হচ্ছে আধা ঘন্টা, এই টাইপ থাকতে পারে, বা 40 মার্কসের জন্য আধা ঘন্টা, এরকম থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো এইখানে কি দেওয়া আছে, যে আমরা কিন্তু সূত্রটা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু আমার কাছে আলফা জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমার কাছে কোয়েশ্চেনে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি তুমি একটু খেয়াল করো, এই ডাটা থেকে তুমি বের করতে পারবা বিটা। অর্থাৎ আমি যদি ফর্মুলাটা লিখি, উপরে জানি কি হয় ডেল এ, নিচে লিখতে হয় হচ্ছে ডেল থিটা, অর্থাৎ তাপমাত্রার পার্থক্যটা, আর সেটাকে মাল্টিপ্লাই করতে হয় আদি যেই ক্ষেত্রফলটা সেটা দিয়ে। তো দেখো এখানে তোমার দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, তাহলে আমি বুঝতেই পারতেছি যে এখানে আমাদের কি ক্ষেত্রফলটা চলে আসবে 500 সেন্টিমিটার স্কোয়ার। আর দেখো বলাই আছে 2 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি পায়। সো আর তাপমাত্রা পার্থক্য 0 থেকে 100, চোখের দেখা দিয়ে বোঝা যাচ্ছে 100 হবে, তাহলে নিচে হবে 100 ইন্টু মাল্টিপ্লাই করব নিচে এটাকে 2 দিয়ে, এখানে 2 দিয়ে, আর উপরে থাকবে হচ্ছে আমাদের ডেল এটা। হ্যাঁ, আচ্ছা নিচেরটা হবে এখানে আমাদের একটু, নিচেরটা হচ্ছে এখানে হবে আমাদের 500, আর উপরেরটা হবে 2 দিয়ে, যেটা হচ্ছে ডেল এটা। সো এটা কিন্তু আমরা বের করলাম হচ্ছে বিটা। আমরা জানি বিটা আর আলফার মধ্যে সম্পর্ক কি, 2 আলফা ইকুয়ালস টু হচ্ছে বিটা। অর্থাৎ আমি এখানে কিন্তু যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সেটা বের করলাম, কারণ ডাটাগুলো এরকম দেওয়া ছিল। সো আমার এখানে কি করতে হচ্ছে, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক থেকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বের করে নিতে হচ্ছে। তার মানে বুঝাই যাচ্ছে যে এইটার যে ভ্যালুটা আসবে, হ্যাঁ এই যে বিটার যে ভ্যালুটা, বিটার তুলনায় আলফার ভ্যালু কি আসবে, তার অর্ধেক। অর্থাৎ তুমি যে এখানে রেজাল্টটা পাবা সেটাকে তোমার এখানে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে, যাতে এখানে মানটা অর্ধেক হয়ে যায়, কারণ আলফার বিটা সম্পর্ক সেটা। তাহলে এখানে সঠিক উত্তর তোমরাই বলে দিয়েছো, কারেক্ট আনসার হচ্ছে গ বা সি। যে আমি বলি না কেন, ফেসবুকে অনেক উত্তর দিচ্ছ, সৌমেন বলেছো, আরাফাত বলেছো, শিল্পী, নূর আলম, তারপর আলিফ বলেছো, রফিকুল বলেছো, তালহা বলেছো, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তারপর নেক্সট প্রবলেমটায় যাই। এটার উত্তরও তোমরা বলে দিতে পারো, এটা যেহেতু স্ক্রিনে দেওয়া নেই তোমাদের টাইপ করে বলতে হবে। পানির প্রতিসারাঙ্ক দেওয়া আছে, কাচেরটা দেওয়া আছে, এরপর কাচের সাপেক্ষে পানিতে আলোর বেগ কত গুণ সেটা জানতে চাওয়া হয়েছে। সো এটা একটু চ্যাট বক্সে জানিয়ে দাও। আশা করি ফর্মুলাটা জানি আমরা। আমরা যদি এই যে প্রতিসরণাঙ্ক কোনটার সাপেক্ষে কোনটা যদি দেখতে চাই, এই যে কি বলা হয়েছে, গ্লাসের সাপেক্ষে পানির, হ্যাঁ জি দিয়ে গ্লাস, পানির জন্য ওয়াটার জন্য ডাব্লিউ লিখলাম। সো এই ক্ষেত্রে আমাদের ফর্ম কি হয়, বেগ কত গুণ জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ সি অফ, অর্থাৎ আলোর বেগ গ্লাসে ডিভাইডেড বাই সি অফ ডাব্লিউ, তাই না? আমরা এটা লিখতে পারি। এবং এটা সমানই আমরা আবার কি জানি, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আবার জিনিসটা কি জানি, সেটা কিন্তু উল্টাটা, তাই না? প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে, প্রতিসরণাঙ্কের জন্য কিন্তু ফর্মুলাটা হচ্ছে এই যে উপরে বসে হচ্ছে পানিরটা, আর নিচে বসবে হচ্ছে আমাদের গ্লাসেরটা। সো সেই ক্ষেত্রে সেটা কি হবে, দেখো কাচের সাপেক্ষে কিন্তু আমাদের পানির প্রতিসরণাঙ্ক জানতে চাওয়া হয়েছে, কাচের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে এখানে আমাদের হবে 1.5, আর কাচের প্রতিসরণাঙ্ক হবে 2.42। আমি এখানে দুই রকমের আনসারই কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে বুঝাই যাচ্ছে যে আমাদের অনেকের প্রবলেম কিন্তু সূত্রটা নিয়ে হয়ে গিয়েছে, তাই না? অনেকেরই কিন্তু সূত্রটা নিয়ে প্রবলেম, অনেকে এই যে 2.42 কে 1.5 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাই না? দেখো গ্লাসের সাপেক্ষে পানিরটা বলেছে, সো কত গুণ আলোর বেগের যে সাথে যে সম্পর্ক, প্রতিসরণাঙ্কের সাথে সম্পর্কটা কি হয়, তার উল্টাটা হয়। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে 0.62 টাইমস, এরকম হবে। আচ্ছা, তো এবার চলো সামনের প্রবলেমটায় যাই। এবার আমরা কেমিস্ট্রির দুইটা প্রবলেম দেখবো। বলা হয়েছে প্রমাণ অবস্থায় 5.6 লিটার আয়তন H2SO4 এর ভরটা কত হবে। তো এই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দেখাই, যে দেখো ফর্মুলাটা আমরা চিনি নাকি, যে W হচ্ছে ভর, M হচ্ছে আণবিক ভর, এটা সমান কি হবে
উপরে হচ্ছে ভি, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা, আর নিচে হচ্ছে 22.4। এটা হচ্ছে তাদের মোল সংখ্যা বের করার নিয়ম। তাহলে কার পরিচয় কি? উপর হচ্ছে প্রদত্ত ভর, নিচে আণবিক ভর, বিএল হচ্ছে যে প্রদত্ত আয়তন সেটা, আর 22.4 তো জানি এসটিপিতে আয়তন। তো এখানে কি হবে মানগুলা? আমরা ডাব্লিউ জানি না, এম হবে আণবিক ভর 98, তারপর ভিএলটা হবে কোশ্চেনে যা দেওয়া আছে 5.6, আর নিচে 22.4। তাহলে আমি একটু চ্যাট বক্সে দেখতে যাচ্ছি, কমেন্ট বক্সেও দেখি। আমাদের আনসার এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ডি আসছে, তাই না? 24.5 যেটা সেটা এক্স্যাক্টলি আমার এখানে সঠিক উত্তর হবে 24.5। অনেকে ফেসবুকে লিখছো, কেউ কেউ সি লিখেছো, সি আর ডি এর মধ্যে হয়তো একটু কনফিউশন হয়ে গেছে, কারেক্ট আনসার হচ্ছে ডি হবে। আচ্ছা, এবার এই প্রশ্নটা, সোডিয়াম বিউটানয়েড থেকে কোন অ্যালকেনটি পাওয়া যাবে? ঠিক আছে, আমি জানি যে এটা হচ্ছে কি সোডিয়াম বিউটানয়েড অ্যাসিডের একটা, ঠিক আছে, বিউটানিক অ্যাসিডের লবণ। হ্যাঁ অবশ্যই আগের প্রবলেমটা তুমি ঐকিক নিয়ম দ্বারাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওই যে ওইভাবে করতে পারো 22.498, সুতরাং একে কত, সুতরাং 5.6 কত, ঐকিক নিয়মেও করা যাবে। তোমার আলটিমেটলি যেহেতু আনসার লিখতে হবে, প্রসেস লিখা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, আচ্ছা চলে আসি আমরা, সোডিয়াম বিউটানয়েড থেকে কোন অ্যালকেনটি পাওয়া যাবে? দেখো বিউটানয়েড থেকে অ্যালকেন পাওয়ার প্রক্রিয়া আশা করি মনে আছে যে এটাকে কিন্তু আমরা বলি ডিকার্বক্সিলেশন। এটাকে আমরা বলি হচ্ছে ডিকার্বক্সিলেশন প্রসেস, তাই না? সো ডিকার্বক্সিলেশনে কি হয়, কার্বন সংখ্যা এক কমে, কার্বন যা থাকে, সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম বিউটানয়েডে বুঝাই যাচ্ছে যে কার্বন থাকবে টোটাল 4টা। হ্যাঁ, সোডিয়াম বিউটানয়েডে কার্বন থাকবে টোটাল 4টা। তার মানে তুমি যে অ্যালকেনটা পাবা, আমার কিন্তু এখানে রিঅ্যাকশন লেখারও কোনো দরকার নাই। তুমি যে অ্যালকেনটা পাবা, হ্যাঁ, সেই রিঅ্যাকশনটা লেখার কোনো দরকার নেই, তুমি জাস্ট অ্যালকেনটা লিখলেই হবে এখানে, বা বের করতে পারলেই হবে। তাহলে অ্যালকেনটা কয় কার্বনের হবে? কার্বন সংখ্যা এক কমে গেলে 3 কার্বনের হবে, অর্থাৎ সি3 তো হবেই। আর অ্যালকেনের সাধারণ সংকেত কি? সিএন এইচ2এন প্লাস 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুয়ে 8, C3H8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো একটা জিনিস যদি বলি, এই যে এখানে আমাদের C3H6 এটাও আগে থেকে বাদ, C4H8 এটাও আগে থেকে বাদ, কারণ এগুলো তো অ্যালকিনের সাধারণ সংকেত, তাই না? CnH2n, সো এগুলো তো কোনোভাবে আমাদের আনসার হতেই পারতো না। আনসার যদি কোনোটা হয়, এই দুইটার মধ্যে হওয়ার সম্ভাবনা ছিল, যেগুলো কিনা আসলে অ্যালকেন, কোনোভাবে অ্যালকিন না। হুম, আচ্ছা, তো চলো এবার যদি সামনের দিকে যাই, এখন ছোট্ট করে একটু বায়োলজি দেখবো, যে ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে। ক্লাসে তো আমরা ডিটেলসে প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়াবোই, আজকে আপাতত জাস্ট ধারণা দিচ্ছি যে কি ধরনের কোয়েশ্চেন আসে। যে এখানে বলা হচ্ছে উদ্ভিদের কি কি প্রক্রিয়া প্রস্বেদন হয়? 3টা প্রক্রিয়া হয়। হ্যাঁ, তোমরা নামগুলো একটু লিখতে থাকো, 3টা প্রক্রিয়া হয়। আমি তোমাদেরটা দেখেই আনসার গুলো লেখার ট্রাই করি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আনসার আছে পত্ররন্ধ্রীয়, এক্স্যাক্টলি এটা লিখে ফেললাম, পত্ররন্ধ্রীয়। আর কি কি হয়? পত্ররন্ধ্রীয় হয় সবচেয়ে কমন, এটাই আমরা জানি, সবচেয়ে কমনটাই লিখলাম। তারপর হ্যাঁ লেন্টিকুলার হয়, ভেরি গুড। তারপর আরেকটা, 3টা হয়, আরেকটা কি? লেন্টিকুলার হয় আরেকটা, আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি কিউটিকুলার। এই 3টা কিউটিকুলার। অনেকে ফেসবুকেও কষ্ট করে টাইপ করে লিখছো বাংলায়, বাংলাগুলো টাইপ করতে আমাদের একটু সময় লেগে যায়। সো থ্যাংক ইউ এই কষ্টটা করার জন্য, আশা করি এটা তোমার জন্য ইফেক্টিভ হবে পার্টিসিপেট করাটা। আচ্ছা, এবার মজার একটা প্রবলেম, তোমরা তো জানো তোমাদের বইতে বিএমআই সংক্রান্ত একটা ব্যাপার আছে, ঠিক আছে? প্রথমে এটার বিএমআইটা বের করে ফেলো, এটার বিএমআইটা কত, এবং এরপর বলে ফেলো যে ওই লোকটার করণীয় কি, বা উনি আসলে কোন স্টেজে আছেন, তাই না? মনে আছে বইতে একটা চার্ট দেওয়া আছে, বিএমআই এর একটা রেঞ্জ দেওয়া থাকে, এরপর বলতে হয় যে ওই রেঞ্জের আন্ডারে করণীয়টা কি হবে। আর যারা এখানে ইংলিশ ভার্সনে আছো, চিন্তার কোনো কারণ নেই, আজকের ক্লাসটা তো কমন, তাই আমরা বাংলা কোয়েশ্চেন দেখা, আমরা যখন আমরা ফ্রি কোর্সে যখন রেজিস্ট্রেশন করে ফেলবা, বা যখন পেইড কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলবা, তখন দুই ভার্সনের ক্লাসে কিন্তু আলাদা আলাদা হয় আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা, বিএমআই এখানে, হ্যাঁ আমরা জানি কি বিএমআই এর জন্য, বিএমআই যদি বের করতে চাই, যে উপরে হচ্ছে 70 কেজি, উপরে 70 কেজি, আর নিচে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত 150 সেন্টিমিটার। আমি যদি এটাকে মিটারে নিই, 1.5 স্কোয়ার করতে হয়, তাই না? সঠিক লিখে থাকি, তাহলে এটা কত চলে আসবে? 31.11। বলে ফেলো তো একটু, এটা কি হবে? এক্স্যাক্টলি করণীয়টা কি? বইয়ের কথা যদি বলে, হ্যাঁ একজন বলতে পারছো যে স্টেজ 4, এটা হচ্ছে খুব সম্ভবত মোটা হওয়ার প্রথম স্তর, তাই না?
অর্থাৎ অবশ্যই বিএমআই এর যে অপটিমাম মানটা যতটুকু থাকা উচিত, হ্যাঁ, স্বাস্থ্যবান হওয়ার জন্য যতটুকু থাকা উচিত তার থেকে ওনার বেশি আছে বুঝাই যাচ্ছে। আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা ফাইনালি ইংলিশের কিছু কোয়েশ্চেন দেখবো। বলে রাখা ভালো যে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং তোমাদেরকে কিন্তু পেইড কোর্সে এই প্রত্যেকটা সাবজেক্টের আলাদা কোয়েশ্চেন ব্যাংক দেওয়া হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আলাদা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করা হবে। আজকে যেহেতু ডেমো, তাই আজকে আমরা সিলেক্টিভ কিছু চ্যাপ্টারের সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন দেখছি। আচ্ছা, এটা বলে ফেলো তো, ডায়রিয়া এটার কারেক্ট স্পেলিং কোনটা হবে? এটার কষ্ট করে স্পেলিংটা লিখতে হবে না, এবিসিডি বললেই হবে, যেহেতু বাম পাশে দেওয়াই আছে। ডায়রিয়ার কারেক্ট স্পেলিং কোনটা হবে? থ্যাংক ইউ, এটা তো সবাই অনেক আগে উত্তর দিয়ে দিতে পারতেছো, বেশ ভালো। এখানে ম্যাক্সিমাম সঠিক উত্তর দিচ্ছ। ফেসবুকে এবিসিডি সবগুলোই দেখতে পাচ্ছি আমি ফেসবুকে। দেখো, সহজ সহজ জিনিস কিন্তু, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ডায়রিয়ার স্পেলিং, হ্যাঁ, বা হচ্ছে এটা আমরা যে কোনো জিনিসেরই যেগুলোর একটু স্পেলিং গুলো কনফিউজিং, হ্যাঁ, যেটা কিনা উচ্চারণের সাথে ডিরেক্ট স্পেলিংটা ওভাবে লিখতে গেলে মিলে না, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে, যেমন ডায়রিয়ায় পারি না। সো এক্স্যাক্টলি এখানে কারেক্ট আনসার হবে বি। যেমন আমরা দেখলাম এই কোয়েশ্চেনটাই তো অনেকেরই কনফিউশন হয়েছে, দেখো এবিসিডি সবকিছুই আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলো এবার যদি সামনের দিকে যাই, এটা একটু বলো, এখানে অনেক রকমের আনসার হতে পারে, অনেক টাইপের হতে পারে। আমরা দুই তিনটা আনসার তোমাদের এখান থেকে শেয়ার করব, যে তোমরা যা বলো ওগুলো লেখার চেষ্টা করব। যে অলিম্পিক হ্যাজ মেনি মেমোরেবল ইভেন্টস, হ্যাঁ, আমরা তো জানি যে এখন অলিম্পিক চলছে, অনেকে হয়তো দেখতেও পারতেছো যে বিভিন্ন টাইমে বিভিন্ন ইভেন্ট গুলা হচ্ছে এখন, অলিম্পিক, টোকিও 2020-র। সো এই যে মেমোরেবল ইভেন্ট, এটার জায়গায় সিনোনিম কি বসানো যায়? সিনোনিম অর্থ হচ্ছে তোমার সমার্থক শব্দ, হ্যাঁ, কি বসানো যায় সেটা? রিমার্কেবল বলেছো একজন, রিমার্কেবল ফেসবুকে রাফিদ আমাদেরকে বলেছো রিমার্কেবল, পলক বলেছো রিমেম্বারিং, রিমার্কেবল এটা একটা হতে পারে, রিমার্কেবল ইভেন্ট। তারপর একজন বলেছো আনফরগেটেবল, আনফরগেটেবল বলেছো শরীফুল, শরীফুল বলেছো আনফরগেটেবল। তারপর এরকম আরো অনেক কিছুই কিন্তু হতে পারে, ঠিক আছে, মেমোরেবল, রিমার্কেবল, আনফরগেটেবল। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যখন প্রিপারেশন নিব ইংলিশের স্পেশালি, তখন কিন্তু এই যে বিভিন্ন সিনোনিম, অ্যান্টোনিম, তারপর স্পেলিং, ওয়ার্ডের মিনিং, এই টাইপ জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে। তারপর পার্টস অফ স্পিচ থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, স্টিল উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ ডিজিটালের কোন ফর্মটা এখানে বসবে বলে তোমার মনে হয়, সেটা যদি বলতে পারো, ডিজিটালের কোন ফর্মটা এখানে বসবে? স্টিল উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য ড্যাশ, ডিজিটালের কোন একটা ফর্ম এখানে বসবে? অনেকে অনেক কিছু লিখছো, ডিজিটালাইজিং, ডিজিটালাইজিং লিখছো কেউ কেউ, ডিজিটালাইজেশন লিখছো। এখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। বাট আগের কোয়েশ্চেনটা যেটা, এটা কিন্তু আমি বলে রাখলাম, চ্যাট বক্সে তোমরা অনেক টাইপের আনসারই কিন্তু দিয়েছো, বাট আমরা আপাতত দুইটাই এখানে লিখলাম। তোমরা অনেকেই অনেক কারেক্ট আনসার দিয়েছো, আমি সেগুলো পড়ার ট্রাই করলাম। আর হচ্ছে এই জাতীয় বিভিন্ন যে পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। আর তোমাদের সাথে আমাদের ফ্রি ক্লাসে বা পেইড কোর্সে তো দেখা হবেই, তখন কিন্তু তোমাদেরকে এগুলো শেখানো হবে। তো চলো এবার হচ্ছে আমরা যদি ফাইনালি আমাদের স্লাইডে চলে যাই, এখন হচ্ছে তোমাদেরকে এই যে এক উইক যে ফ্রি কোর্স, সেটার ক্লাস শুরু হচ্ছে 3 আগস্ট। এই 4টা বিষয় মূলত পড়ানো হবে, ফ্রি কোর্সের জন্য বলা হচ্ছে। এরপর যখন পেইড কোর্স, সেখানে সবগুলোই থাকবে। আপাতত ফ্রি কোর্সে 4টা ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে বায়োলজি, এগুলোর উপর 4টা লাইভ ক্লাস থাকবে, এবং 4টা কিন্তু প্র্যাকটিস এক্সাম, আর 4টা এই যে লাইভ এক্সাম যেটা, সেটাও থাকবে একটা, ঠিক আছে, উইকলি এক্সাম। অর্থাৎ পুরোটা মিলে এই 4টা সাবজেক্টের উপর পুরোটা মিলে একটা লাইভ এক্সাম কিন্তু থাকবে। আর রেজিস্ট্রেশনটা কিন্তু ফ্রি, আশা করি ইতিমধ্যে অনেকেই করে ফেলেছো, 80% আমাদের সাথে যারা ছিল তারা করে ফেলেছো। এবং এই এক উইক ফ্রি কোর্সের ব্যাচ টাইম হচ্ছে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন আলাদা আলাদা, যেটা বলছিলাম যে তোমার ভার্সন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তোমাদের জন্য দুপুর 2:30 আর সন্ধ্যা 7:15-তে আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে। আচ্ছা, আর এই যে আমাদের যে পুরো ক্লাস, পরীক্ষা, যতগুলো ব্যাপারগুলো বললাম, সব কিন্তু সিঙ্গেল লগ ইন, ওয়েল অর্গানাইজড একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে online.udbhash-unmesh.com। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তুমি দেখতে পারবে। আমি এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই যে online.udbhash-unmesh, এই ওয়েবসাইটে তুমি চলে যাবে, .com, এটা চলে যাবে। তারপর তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, সেটা তুমি এখানে টাইপ করবে।
বা তুমি চাইলে এই ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনও কিন্তু করে আসতে পারো। যদি তোমার কাছে আগে থেকে কোনো রেজিস্ট্রেশন নাম্বার না থাকে, তখন জাস্ট এখানে রেজিস্টার নাওতে ক্লিক করলেই হবে। খুবই সিম্পল প্রসেস। এটা ফেসবুক বা মেইল অ্যাকাউন্ট খোলার থেকেও সহজ, অনেকটা মেইল অ্যাকাউন্ট খোলার মতোই বা আরো সহজ বলা যায়। এটাতে ক্লিক করলেই তুমি ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে। তারপর হচ্ছে স্টুডেন্ট লগ ইন, এখানে তুমি নেক্সট দিবে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পরে। দেন হচ্ছে এখানে তোমার যে পাসওয়ার্ডটা তুমি সেভ করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমার লগ ইন করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তোমার যদি কোর্সটা অ্যাড করা না থাকে, তাহলে তুমি এই যে উপরে কোর্সেস দেখতে পাচ্ছ, এখান থেকে অ্যাড নিউ কোর্সে ক্লিক করে তুমি যদি তোমার ক্লাস সিলেক্ট করা হচ্ছে ক্লাস 10, তোমাদেরটা যদি ধরে নিই আপাতত, তাহলে দেখো এই যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম, হ্যাঁ, এটা কিন্তু তুমি এনরোল করতে পারবা। এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে পেইড কোর্সটা, সেটা অর্থাৎ এক সপ্তাহ ফ্রি ক্লাসের পর যেটা শুরু হবে সেটা। আর এখানে আমার এখানে অলরেডি, এই যে আমি যদি কোর্সেসে মাই কোর্সেসে যাই, অলরেডি কিন্তু দেখো কলেজ অ্যাডমিশন 1 উইক ফ্রি কোর্স এনরোল আমি করে ফেলেছি। সো এটার জন্য যেহেতু কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রি ক্লাস যেহেতু, তুমি জাস্ট এটাতে এনরোল নাওতে ক্লিক করলেই হবে। এবার যদি আমি মাই রুটিনে চলে যাই, মাই রুটিনে এখানে দেখো এই যে ফ্রি ক্লাস ফিজিক্স, যেটা কিনা আগামী কালকে হবে 3 আগস্ট, টাইম দেওয়া আছে 7টা 15, অর্থাৎ আমার এখানে বাংলা ভার্সনের জন্য দেওয়া এটা। সেটা কিন্তু সময় দেখাচ্ছে আর 22.5 ঘন্টা পর ক্লাসটা হবে। এবং আপকামিং লেকচারের পাশাপাশি পাস্ট লেকচারে গেলে কিন্তু তুমি এই ক্লাসগুলোর ভিডিও, রেকর্ডের ভিডিও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যদি তুমি কোনো কারণে লাইভ ক্লাসটা মিস করে থাকো। পাশাপাশি এই যে আমি যেমন এখন অ্যানোটেট করে স্ক্রিনে একটা নোট দেখালাম কোয়েশ্চেন এবং উত্তর সহ, তুমিও কিন্তু সেই নোটটা এই স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে এখানে পেয়ে যাবা। আর এক্সামে যদি আসি, 2 ধরনের এক্সাম আমাদের, একটা হচ্ছে লাইভ এক্সাম আর একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এখানে দেখতে পাচ্ছি লাইভ এক্সাম আর প্র্যাকটিস এক্সাম। আর এই যে আপকামিং এক্সামে যদি ক্লিক করো, এখানে একটা ডেমো এক্সাম দেখা যাচ্ছে। সো ধরো আমরা যদি টেক এক্সামে দিই, আমি কিন্তু এক্সামটা এখন দিতে পারবো। 10 মিনিট সময় দেখাচ্ছে এমসিকিউর জন্য, রিটেনের জন্য 10 মিনিট। সো দেখো আমি এখানে ভার্সন সিলেক্ট করে নিলাম বাংলা, নির্দেশনাগুলো পড়ে নিব, তারপর স্টার্ট এমসিকিউ এক্সামে দিতে হবে। এবং দেখো যেটা বলছিলাম, তুমি যদি এইখানে, আমরা জাস্ট একটু র্যান্ডমলি আনসার করে যাই, এইখানে যদি একবার এইভাবে এক্সাম দেওয়ার প্রসেসটা তোমার প্র্যাকটিস হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই কলেজগুলোর অ্যাডমিশন প্রসিডিউর যদি অনলাইনেও হয়, তোমার কিন্তু এই জিনিসটা আগে থেকে প্র্যাকটিস হয়ে থাকবে। অর্থাৎ এখানে তোমার লাভই হচ্ছে, ক্ষতির কিছু নাই। তো দেখো আমি কনফার্ম করার পর ইয়েস দিয়ে দিলাম, এবং আমার কিন্তু এখানে সব ডিটেলসে দেখাচ্ছে যে এমসিকিউ তে কত আমি পেয়েছি, ইনকারেক্ট কত, স্কিপ কত করেছি, হ্যাঁ, সব কিন্তু এখানে দেখাচ্ছে। এবং ব্যাখ্যা সহ কিন্তু তুমি এই জিনিসগুলা পেয়ে যাবা। সো যেটা কিন্তু এই সিস্টেমটা আর কোথাও তুমি পাবা না, ডেফিনেটলি অনেক হেল্পফুল হবে তোমার জন্য। তো এখন কিন্তু আমরা যদি রিটেন এক্সামটাও সেম ভাবে দিতে চাই, এখানে দেখো স্টার্ট রিটেন এক্সাম। রিটেন এক্সামে এই যে দেখো প্রশ্নগুলো আসছে, আমার কি করতে হবে, এই যে সিলেক্ট ফাইলস, আপলোড আনসার ইমেজ, এখান থেকে আমি কিন্তু আনসার আপলোড করে দিতে পারবো। তোমার ডেস্কটপে থাকা বা ল্যাপটপে থাকা বা মোবাইলে থাকা যেই উত্তরগুলো, সেগুলো তুমি আপলোড করতে পারবা। অর্থাৎ ফার্স্টে তোমার হাতে লিখতে হবে উত্তরগুলো, রিটার্নে আনসার লিখতে হবে। এই যে দেখো বিএমআই থেকে একটা জিনিস আসছে, যেটা আমরা ডেমো দেখাচ্ছিলাম। তো দেখো ফার্স্টে হচ্ছে আমাদের হাতে লিখতে হবে, দেন সেটার ছবি তুলতে হবে। ছবি তুলে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে যেভাবে ছবিটা আপলোড করতে সুবিধা হয়, সেভাবে আপলোড আনসার ইমেজ করে আপলোড করতে হবে। তুমি যদি ভুলে কোনো একটা ছবি আপলোড করে ফেলো, সেটা ডিলিটও করতে পারবা, সেটা মুভও করতে পারবা, কোনো সমস্যা নাই। দেন সবগুলো আপলোড করার পর সাবমিটে ক্লিক করতে হবে। দেন ইয়েসে ক্লিক করার পর জিনিসটা সাবমিট হয়ে যাবে। সো আমরা দেখে ফেললাম পরীক্ষার পদ্ধতিটা। আর এবার যদি যে হচ্ছে আমাদের রুটিনে উদ্ভাস.com, উদ্ভাস.com-এ যে তুমি হচ্ছে প্রোগ্রাম সমূহ রুটিন থেকে এই যে তোমাদের জন্য যে কোর্সটা, নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম 2021, এটাতে ক্লিক করলে তুমি এখানে বিস্তারিত জানতে পারবা। আর এই যে ফ্রি কোর্সের যে রুটিনটা, সেটাও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা। অর্থাৎ দেখো দেওয়াই আছে কবে কি ক্লাস পরীক্ষা হবে সবকিছু। এবং তোমাদের জন্য আমি এই যে রুটিনটা, সেটা কিন্তু চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। ভাইয়ারা আছেন আমাদের, চ্যাট বক্সে তোমাদের সাথে রুটিনটা শেয়ার করে দিবেন। আচ্ছা, এবার যদি আমরা সামনের দিকে যাই, অর্থাৎ আমরা দেখলাম যে রুটিনে ক্লাস পরীক্ষাগুলো সব রেগুলারই হচ্ছে।
আর এখন হচ্ছে তোমাদের সাথে যদি একটু শেয়ার করি, তোমরা ব্রাঞ্চের ব্যাপারে জানতে চাচ্ছিলে যে এই যে আমাদের যে পেইড কোর্সটা 1 উইক ফ্রি কোর্সের পর তোমাদের জন্য যে পেইড কোর্সটা হবে, সেটা কিন্তু দেশব্যাপী উদ্ভাসের যে শাখাগুলো আছে সেখান থেকে কিন্তু তুমি পরবর্তীতে বইগুলো কালেক্ট করে নিতে পারবে। এবং এখানে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছি আমরা, চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে যদি একটু আসি যে যেসব জায়গায় আমাদের আসলে শাখা নাই, যে 27টা জেলায় আমাদের উদ্ভাসন মেসের শাখা নাই, সেখানেও আমাদের যে টিম মেম্বার ভাইয়েরা আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো এখানে দেওয়া আছে। তাদেরকে ফোন দিয়েও কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তুমি কিন্তু এই বইগুলো কালেক্ট করে নিতে পারবে। এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও এক্সাম গুলোর ব্যবস্থা করব। সো তোমার বাসার আশেপাশে যদি এই ব্রাঞ্চগুলো থাকে সেটাতে তুমি পার্টিসিপেট করতে পারবেই। আর যদি কোনো কারণে না থাকে, তাহলে তুমি বই কালেক্ট করে নিতে পারছো, আর অনলাইনে কিন্তু তখন তুমি এক্সামও দিতে পারছো। এই সুবিধাগুলো কিন্তু তোমাদের জন্য থাকছে। তো এই তো আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম। যারা যারা আজকে আমাদের সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের লাইভটি তোমাদের কাজে দিবে, এবং তোমাদের যেসব বন্ধুরা লাইভটা মিস করে থাকবে, আমাদের ফেসবুক পেজে কিন্তু এই লাইভটা রেকর্ডেড হিসেবে থেকে যাবে। এমনকি ইউটিউবেও কিন্তু পরবর্তীতে উদ্ভাসনের শিক্ষা পরিবার এই চ্যানেলটা আপলোড করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ফ্রি ক্লাসে আবার দেখা হয়ে যাবে। আর যারা পরবর্তীতে ভর্তি হয়ে যাবে পেইড কোর্সে, তাদের সাথে তো আরো রেগুলার দেখা হতেই থাকবে। তখন আমরা এরকম কলেজ রিলেটেড বিভিন্ন এক্সপিরিয়েন্স বা গল্প তোমাদের সাথে শেয়ার করব। এবং আমরা কিন্তু লিখিত পরীক্ষার প্র্যাকটিসের পাশাপাশি ডেমো ভাইভাও নটরডেম কলেজ বা এই কলেজগুলোর মতো আয়োজন করে থাকি, সেখানেও তোমাদের সাথে দেখা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিপ্লব ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভাইয়া, ওই যে ওয়ালাইকুম আসসালাম। অনেকে কোশ্চেন করতেছিল যে আমাদের মূল প্রোগ্রামটা কবে শুরু হবে। আমরা এই যে যারা ফ্রি কোর্সে থাকবে, আমরা ফ্রি কোর্সের মধ্যে সবাইকে জানাই দিব যে মূল কোর্সটা আমরা কবে শুরু করতেছি। জি ভাইয়া, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা তো তোমরা অনেকেই ভাইয়া, রেজিস্ট্রেশন করেছো, আমরা সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিব। আর ওই যে udbhash.com এ যে তোমাদের রুটিনটা দেখালাম, ওখানেও কিন্তু তোমরা ডিটেল রুটিনটা পরবর্তীতে পেয়ে যাবে। তাহলে ভাই আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। জি জি ভাই, অবশ্যই। জি জি ভাইয়া, ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্টুডেন্ট ভাইয়া, পুরো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে আজকের সেমিনারটা হচ্ছে শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করি তোমাদের হচ্ছে সেমিনারের মাধ্যমেই সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। তো এর পরেও যদি তোমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে অনলাইনের যে নাম্বারগুলো থাকবে ওইগুলোতে যোগাযোগ করতে পারো। এমনকি আমাদের যে ব্রাঞ্চের নাম্বারগুলো থাকে, এই ব্রাঞ্চগুলো নাম্বারে ফোন দিয়ে তোমরা হচ্ছে জানতে পারবা। আর তোমাদের তো হচ্ছে ভাইয়া দেখাই দিল যে তোমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা 1 উইক ফ্রি কোর্স রাখছি, যেটা হচ্ছে 3 তারিখ থেকে শুরু হবে। তো আমরা আশা রাখবো তোমরা অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। সেখানে অনেক ধরনের দিক নির্দেশনামূলক তোমাদের হচ্ছে আরো জিনিস জানানো হবে, প্লাস হচ্ছে তোমাদের যে প্রবলেম গুলো থাকবে এগুলো তো সলভ করাই হবে। তো আজকে মনে হয় আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। সবাই তাহলে হচ্ছে আমাদের 3 তারিখ ক্লাস পর্যন্ত ভালো থাকবে। আশা করি সেখানে সবার সঙ্গে দেখা হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।